হ্যালো হ্যালো হ্যালো। তো প্রত্যেককে স্বাগত আমাদের এসবিএসএস এর ইউটিউব চ্যানেলে। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে আমার এখানে লেখা আছে কি ম্যাথ সেট নম্বর 03, অর্থাৎ এর আগে কিন্তু ম্যাথ 1 এবং সেট 2 আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে, যেটা তোমাদের করিয়েছিলেন এসডি স্যার। এবং এই সেটগুলো কোনগুলো না, এসজি এসসি সেটে যে ফুড এসআইয়ের জন্য যে মক টেস্ট প্রোভাইড করে দেওয়া হয়েছিল, যে 7টা মক টেস্ট তোমাদেরকে দেওয়া হচ্ছে, সেই মক টেস্টগুলোরই কিন্তু আমরা এক এক করে সলিউশনের দিকে এগোচ্ছি, তাই তো। তো একেবারে 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 আমরা কিন্তু চলে এসেছি প্রস্তুতি শেষ পর্যায়ে। কারণ সপ্তাহ ঘুরিয়ে গেলেই কিন্তু সামনের সপ্তাহে আমাদের প্রত্যেকেরই কি রয়েছে, ফুড এসআইয়ের এক্সাম রয়েছে। প্রস্তুতি কিন্তু আপাতত হয়ে যাওয়ার কথা প্রত্যেকেরই, ঠিক আছে। এখন শুধু হবে কিন্তু প্র্যাকটিস, ঠিক আছে। কারণ একেবারে আমরা দাঁড়িয়ে পড়েছি কোথায়, একদম শেষ জায়গায় এসে কিন্তু আমরা দাঁড়িয়েছি। পরীক্ষার কিন্তু আমাদের আর বেশি দিন বাকি নেই। তো চলো দেখি যে আলটিমেটলি এই প্র্যাকটিস সেটে আমাদের কি কি কোয়েশ্চেন ছিল, বা এই মক সেটে আমাদের কি কি কোয়েশ্চেন ছিল, এবং সেই কোয়েশ্চেনগুলো নিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে আজকে আলোচনা করব। এবং ক্লাস শুরুর আগে আমি বলে দিচ্ছি যে 2-3টে কোয়েশ্চেন কিন্তু এই সেটে এমন পাওয়া গেছিল যে 2-3টে কোয়েশ্চেন একটু এরর ছিল। এরর ইন দ্য মিনস কি, যে না কিছু কিছু কোয়েশ্চেনের টাইপিং মিস্টেক হয়ে গেছিলো, ঠিক আছে। যেহেতু এতগুলো কোয়েশ্চেন টাইপ করা হচ্ছে, তো স্বাভাবিকভাবেই কিছু কিছু জায়গায় টাইপিং মিস্টেক হয়ে গেছিলো। তো আমি কিন্তু সেই টাইপিং মিস্টেকগুলোকে ঠিক করেই কিন্তু এখানে দিয়েছি, ঠিক আছে। আর যেহেতু এটা আমরা দেখতেই পাচ্ছি যে ফুড এসআই প্র্যাকটিস ক্লাস, তাই এখানে কিন্তু আমরা নতুন করে আর কোনো থিওরি নিয়ে আমরা কিন্তু আলোচনা করব না। শুধুমাত্র আমরা দেখব অঙ্ক, এবং সেই অঙ্কগুলো আমরা কিভাবে করব সেই নিয়েই কিন্তু আমরা আমাদের আজকের এই যে ম্যারাথন ক্লাস, অর্থাৎ টোটাল যে 50খানা অঙ্ক কোশ্চেন আমরা পাবো, সেই 50খানা অঙ্ক কোশ্চেন কিন্তু আজকে আমরা সলিউশন করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। পেজ ডাউন, এবং দেখতে পাচ্ছি আমরা প্রথম কোয়েশ্চেন কি বলছে, যে একটি পাত্রে 25 লিটার দুধ আছে। এই পাত্র থেকে 5 লিটার দুধ বের করে তাতে জল মেশানো হয়েছে। এই প্রক্রিয়াটি দুবার পুনরাবৃত্ত করা হয়েছে। এখন পাত্রে কত লিটার দুধ আছে? এবার দেখো, পরীক্ষায় এটা মিশ্রণ থেকে এসছে। পরীক্ষায় কিন্তু আমার যেটা মনে হয় ম্যাক্সিমাম তোমাকে হয়তো এখানে কোয়েশ্চেনটা করতে পারে যে এই প্রক্রিয়া আরো একবার পুনরাবৃত্ত করা হলো, ঠিক আছে। দুবার না দেওয়াটাই কিন্তু বাঞ্ছনীয়, ঠিক আছে। এবার যদি দুবার দিয়ে দেয় তবু তো আমাদের করতে হবে, সেটা তো আসা যাবে না। সেটাই আমরা করব। তো দেখি প্রথমে কি বলছে, ঠিক আছে। একদম বেসিক অঙ্ক, এবং এই অঙ্ক ক্লাসে কিন্তু বহুবার করানো হয়েছে, ঠিক আছে। নতুন করে কিন্তু কোনো রকম যে থিওরি আমরা বলবো তা কিন্তু নয়। আমরা শুধু দেখবো যে অঙ্ক কিভাবে করতে হবে। তো চলো শুরু করি আমরা। তো একটা পাত্রে প্রথমে ছিল আমার কাছে মিল্ক, এবং আমার কাছে ছিল কিছু পরিমাণ ওয়াটার, এবং তুমি দেখে বুঝতেই পারছো যে এখানে জায়গাটা একটু সমস্যা হতে পারে। তো আমি একটু ছোট করে লিখছি। তো মিল্ক ফার্স্টে ছিল কি, মিল্ক ফার্স্টে ছিল 25 লিটার, এবং যেহেতু যে আমার কোনো জল ছিল না, তাই প্রথম থেকেই ধরে নিই আমি জল ছিল 0, ঠিক আছে। এইটা তো না ধরার মতো কিছু নেই, এটাই স্বাভাবিক। যে প্রথমে যদি খাঁটি 25 লিটার দুধ থাকে, তাহলে অবশ্যই বাকি জল কিছুই ছিল না। কি বলছে, ওই পাত্র থেকে 5 লিটার দুধ বের করে দেওয়া হলো। খুব ভালো কথা। তাহলে পাত্র থেকে আমি যদি এখন 5 লিটার দুধ বার করে দিই, তাহলে এখন দুধ পড়ে আছে কত লিটার বাবু? এখন অবশ্যই দুধ পড়ে আছে 20 লিটার, তাই তো। এবং কি বলেছে, 5 লিটার দুধ বের করে তাতে জল মেশানো হয়েছে। জল কতটা মেশানো হয়েছে? যে পরিমাণ দুধ আমি বার করে নিয়েছি সেই পরিমাণ জলেই কিন্তু আমি মিশিয়েছি, হলো। তাহলে এখন হয়ে গেছে 5, তাহলে হয়ে গেল 20:5 বা 20:5, এখন নতুন রেশিও হয়ে গেল। বলছে এই প্রক্রিয়া আরো দুবার পুনরাবৃত্ত করা হলো, মানে আলটিমেটলি এখনো কিন্তু এই যে প্রক্রিয়াটা, এই 5 লিটার মাল যে বের করে নেওয়া হবে, এই প্রক্রিয়া কিন্তু এখনো আরো দুবার চলবে, তাই তো। তো দেখো, এবার যদি আমি 5 লিটার বার করতে চাই, এবার কিন্তু 5 লিটার আমি শুধু দুধ বার করতে পারবো। কেন পারবো না ভাই? প্রথমে ছিল আমার 25 লিটার দুধ, যেখান থেকে আমি 5 লিটার দুধ বার করে নিলাম, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে না, আমি 25-এর বদলে কি করেছি, 5 তো দুধ বার করেছি ঠিকই আছে, তার সাথে আমি 5 আবার জল অ্যাড করে ফেলেছি। তাহলে এখন না দুধ জল মিশিয়ে গেছে। দুধ জল যদি এখন মিশে যায়, তাহলে শুধুমাত্র দুধ তো 5 লিটার বার করা যাবে না। 5 লিটার যদি আমাকে বার করতে, এই 5 লিটারের মধ্যে দুধও থাকবে, এবং আলটিমেটলি কি থাকবে, অবশ্যই জল থাকবে, তাই তো।
কিন্তু এখন যে 5 সিটারটা বেরোচ্ছে সেটা দেখো আলটিমেটলি 4:1 অনুপাতে বেরোবে না। মানে আমরা এটা প্রত্যেকেই জানি যে আলটিমেটলি আমাকে যদি বার করতে হয় জিনিসগুলোর পরিমাণ যে অনুপাতে আছে সেই অনুপাতেই বেরোবে। অর্থাৎ এই যে 5 সিটারটা 4:1 রেশিওতে ভেঙে যাবে। তার মানে তুমি এখানে বুঝতেই পারছো 5 সিটার যদি 4:1 অনুপাতে ভেঙে যায় তাহলে অবশ্যই মিল্ক এখান থেকে বেরিয়ে যাবে 4 লিটার এবং দুধ বেরিয়ে যাবে 1 লিটার। তাহলে এখন হয়ে গেল 16 এবং এটা হয়ে গেল কত, 4। কিন্তু তুমি এখানে একটা কঠিন কোয়েশ্চেন করতে পারো যে স্যার দুধ 16 জল হয়ে গেল 4, ছিল তো মোট 25 লিটার। কিন্তু সমস্যাটা হচ্ছে তোমাকে এখানে একটা ঘটনা কি বলেছে যে যতবারে তুমি বের করবে যে পরিমাণ মাল বার করছো সেই পরিমাণ জল না তুমি প্রতিবারই অ্যাড করে ফেলবে। তাহলে এখন অবশ্যই দুধটা 4 নেই, তুমি যেহেতু 5 লিটার মিশ্রণ তুলে ফেলেছো এখন আলটিমেটলি এই 4টাই হয়ে গেছে কত, এই 4টাই না হয়ে গেছে এখন 9। কারণ তুমি তুমি যখন তুলে ফেলেছো এখান থেকে 4 উঠে হয়ে গেছে 16, এখান থেকে 1 উঠে হয়ে গেছে 4, কিন্তু তুমি না আবার 5 লিটার জল অ্যাড করে ফেলেছো, তাই তো? তাহলে এখন হয়ে গেছে কত, 16 আর 9, অর্থাৎ দুধ হয়ে গেছে 16, জল হয়ে গেছে 9, রেশিওটা হয়ে গেছে 16:9। একবার হয়ে গেল, আরো একবার বলছে এই প্রক্রিয়া করতে হবে, আরো একবার করতে হবে মানে কি আবার আমার আলটিমেটলি 5 লিটার মিশ্রণ উঠবে। কিন্তু এবার উঠবে কোন অনুপাতে, এবার উঠবে অবশ্যই 16:5 রেশিওতে, তাই তো? তাই তো? তার মানে আজকে দেখো, তাহলে এই যে আমার এখন যে 5 লিটার আছে এটা যদি 16:9 রেশিওতে ওঠে তাহলে আলটিমেটলি অনুপাতটা কত হতে পারে বলো তো, এখান থেকে কতটা কি উঠবে? তোমরা নিজেরাই চেষ্টা করে বলো যে কতটা উঠবে। যে 5 লিটারকে যদি আমি 16:9 অনুপাতে ভেঙে দিই তাহলে অবশ্যই এখান থেকে আমি দেখতে পাচ্ছি দুধ ছিল 16 এবং জল ছিল 9, অর্থাৎ মোট ছিল 25। ওরা বলছে 25, সেটাই আমরা বলেছি কত, 5, 25 মানেই 5। তাহলে জল উঠবে কত, যেই রেশিওতে 16 জল উঠবে, তাহলে 16 মানে কত বলো তো বাবু, 5 × 16 = 80, 80/25, এবং 80/25 করলে কত হচ্ছে, 3×3=25, আর পড়ে থাকছে হচ্ছে 5, অর্থাৎ 3.2, তাই তো? অর্থাৎ এবার যে পরিমাণ দুধটা উঠবে সেটা হচ্ছে 3.2। তাহলে দুধ ছিল আমার কাছে 16, এখান থেকে যদি আবার আমার 3.2 উঠে যায় এখন দুধের পরিমাণ কত হয়ে যাবে বাবু, 12.8। এইটুকুই আমাকে বার করতে বলেছে যে কত লিটার দুধ আছে। আমাকে যদি জল বার করতে বলতো জল বার করতাম, যেহেতু আমাকে দুধ বলেছে আর বাকি জলে ক্যালকুলেশন করে লাভ নেই, তাই তো? তাহলে দুধ কতটা থাকবে, 12.8 লিটার। ঠিক আছে, একদম বেসিক। পরীক্ষায় অঙ্ক করতে বেশি কোনো সময় লাগবে না। তুমি কি করবে পরীক্ষায়, যে 25 ছিল, 0 ছিল, উঠলো, তাহলে 4, তাহলে আলটিমেটলি 5 লিটার দুধ বার করলাম, তাহলে 25 থেকে এখন দুধ হয়ে গেছে 20, আর জল অ্যাড করে ফেললাম হয়ে গেল 5, আবার করলাম। কিন্তু এখন যে করলাম এই 5 লিটার, তো 5 লিটার দুধ উঠবে না, উঠলে দুধ জল একসাথে উঠবে। এবং কি রেশিওতে উঠবে, যেই রেশিওতে এরা আছে, রেশিওটা কত, 4:1, এই রেশিওতে তুললাম, তাহলে 16 আর 9 হয়ে গেল। আবার 5 লিটার তুলবো, কিন্তু এই 5 লিটার আবার কি রেশিওতে উঠবে, যে রেশিওতে এটা বর্তমানে আছে 16:9, সেই রেশিওতেই তুললাম, তাহলে অ্যান্সার কত হলো, 12.8। একদম বেসিক। চলো নেক্সটে যাই। দেখো বলছে টাকায় 33টি পেয়ারা বিক্রি করলে 1% ক্ষতি হয়। টাকায় কচি না এটা বাবু, কটি হবে, ঠিক আছে? টাকায় কটি পেয়ারা বিক্রি করলে 21% লাভ হবে। বহুবার এই জিনিস করিয়েছি আমি, যে আলটিমেটলি দেখো প্রথমবারও তুমি 1 টাকায়, টাকায় মানে কি 1 টাকায় 33টা পেয়ারা বিক্রি করছো, এবং সেকেন্ড টাইমও তুমি আলটিমেটলি কি 1 টাকাতেই বিক্রি করবে, তাই তো? টাকার পরিমাণটা আমার সেম আছে, ঠিক আছে? এই অঙ্ক করার সময় বলেছি যে তোমাকে টাকার পরিমাণ সেমও দিয়ে দেখতে পারে, টাকার পরিমাণ তোমাকে সেম নাও দিতে পারে, যেটা বলবে তুমি সেভাবেই করবে। তো যেহেতু টাকার পরিমাণ সেম রয়েছে মাথা ঘামিয়ে আমার লাভ নেই, তাহলে কি করব, যে 1% ক্ষতি, তাহলে প্রথমবার যদি 1% ক্ষতিতে বিক্রি করে 100 টাকার মাল 99 টাকায় বিক্রি করবে, এবং তোমাকে যদি 21% লাভ করতে হয় তবে 100 টাকার মাল 121 টাকায় বিক্রি করতে হবে। এবং তোমরা প্রত্যেকেই জানো যখন আমি খরচার পরিমাণটা আমার সেম থাকবে, কারণ এখানেও আমি 1 টাকা খরচা করেছি, এখানেও 1 টাকা, বা টাকার পরিমাণ সেম থাকবে, তখন প্রাইসের রেশিও যা হবে কনজামশন না বাবু ঠিক তার উল্টো হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 121, এটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে 99, আর বুঝে আমার লাভ নেই। অর্থাৎ তুমি 99 টাকায় 121টা মাল বিক্রি করতে, আর এখন তুমি 121 টাকায় 99টা মাল বিক্রি করছো, তাই তো? তো ওরা বলছে 33টা বিক্রি করেছে, কিন্তু আমরা বলছি না 121টা বিক্রি করেছে। তাহলে
21 মানেই না 33, তাহলে এখন কটা বিক্রি করছে মানে 99, 99 মানে কত, এর থেকে সহজ হতে পারে 33 ইন্টু 99 বাই 90, 11 দিয়ে কাটলে কত হচ্ছে 11, 11, 121, এখানে কাটলে হচ্ছে 9, এখানে কাটলে 3, তাহলে আলটিমেটলি 3 9 27, তাহলে এখন কতগুলো কিনবো, অপশন সি 27। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এই টাইপের অঙ্ক, ঠিক আছে। চলো, বলছে a ইজ ইকুয়াল টু 999, b ইজ ইকুয়াল টু 998 এবং c ইজ ইকুয়াল টু 997, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি মাইনাস বি সি মাইনাস সি এর ভ্যালু। সিম্পলিফিকেশন আমাদের পরীক্ষায় আছে, এবং এই সিম্পলিফিকেশন যখন আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, যে আলটিমেটলি তোমাকে আমি বলেছিলাম যে একটা ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে, যেটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। এই ফর্মুলা কিন্তু তোমাকে বাবু মনে রাখতে হবেই, ঠিক আছে। এই ফর্মুলা মনে না রাখলে কিন্তু তোমার কোনোভাবেই কাজ হবে না, এবং এই অঙ্কটা করতে গেলে কিন্তু আমাদের এই ফর্মুলাটা মাস্ট 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 লাগবে। এই ফর্মুলাটা কি বলছে, এই ফর্মুলা বলছে যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি, এইটা হচ্ছে আমার ফর্মুলা, ঠিক আছে। এবার সমস্যাটা হচ্ছে কেন স্যার ফর্মুলা লাগবে, কারণটা হচ্ছে যে এখানে ফর্মুলা দিয়ে কী করবো আমি, ঠিক আছে, অঙ্কটা কেন এই ফর্মুলাটা আমাকে ইউজ করতে হবে, আমি কি নর্মাল এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যে ফর্মুলা আছে ওখানে ভেঙে মান বসিয়ে কাজ করতে পারবো না? হ্যাঁ তুমি অবশ্যই পারবে। তো তোমাকে মান বসিয়ে যদি এখন কাজ করতে হবে, তাহলে এর মান 999, বি এর মান 998, তাহলে এ বি একবার গুণ আছে, বি সি একবার গুণ আছে, সি একবার গুণ আছে, তো অনেকটা বড় হয়ে যাবে না? দরকার নেই। তোমাকে আমি এটার বদলে এটাও শিখিয়েছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে অঙ্কের সুবিধার্থে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, যে অনলি এইটুকুর পরিবর্তে তুমি আরেকটা ফর্মুলা ইউজ করতে পারো, যেটা হচ্ছে হাফ ইন্টু a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। অর্থাৎ সামনে যা আছে ঠিকই আছে, কিন্তু আমি অনলি এইটুকুর পরিবর্তে আমি এই লাইনটাকেও কিন্তু লিখতে পারি, এবং যখনই আমি এই লাইন লিখে ফেলেছি তখনই না পরীক্ষা হলে আমার অঙ্ক হয়ে গেছে। কেন? কারণ এখানে আমি হাফ বসিয়ে দিলাম, এ মাইনাস বি মানে 999 মাইনাস 998 মানে একে স্কোয়ার করলে কত পাবো, একই হবে, প্লাস বি মাইনাস সি 998 মাইনাস 997 মানে সেখানেও এক, প্লাস সি এর মান কত 997, তার থেকে এ বিয়োগ করলে 999 মাইনাস 2, আর মাইনাস 2 স্কোয়ার করলে না সেই আবার +4 হয়ে যাবে, তাহলে +4, তাহলে এখান থেকে কত হবে, হাফ ইন্টু 6 কাটাকাটি করে দাও, অ্যান্সার কত হয়ে যাবে, অপশন এ। ফর্মুলা আমাকে মনে রাখতে হবে, কিন্তু ফর্মুলা মনে রাখলে কিন্তু কাজ হবে না। নেক্সট, যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করা হলো, ওই বৃত্ত থেকে 3 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত কেটে নেওয়া হলো। কেটে নেওয়া অংশ বাদে অবশিষ্ট অংশের ক্ষেত্রফলের সমান একটি বৃত্ত অঙ্কন করলে তার ব্যাসার্ধ নির্ণয় করো। একেবারে বেসিক অঙ্ক, তোমার এটা দেখেই অ্যান্সার বলে দেওয়া উচিত যে 5 এবং 3 আছে মানে 4 হবে। কেন আপনি এভাবে 4 বলছেন? কারণ দেখো আজকে যে 5 সেন্টিমিটার বৃত্তটা আছে এর ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার, মানে পাই ইন্টু 5 স্কোয়ার, এবং আরেকটা যে 3 সেন্টিমিটারের যে বৃত্ত আছে তার যদি ক্ষেত্রফল বার করি পাই ইন্টু 3 স্কোয়ার, তাই তো। এবং কি বলেছে যে এই বড় বৃত্ত থেকে এইটুকু পোর্শন কেটে নেওয়া হবে, তাহলে বাকি পড়ে থাকার জন্য কি দরকার, আমার মাঝখানে মাইনাস চিহ্ন দিতে হবে, এবং যেখান থেকে আমি পাই কমন নিয়ে দেখো বলে দিতে পারি 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। এবং আমরা যদি সকলেই একটু ভালো করে অঙ্ক করে থাকি, আমরা প্রত্যেকেই জানি যে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু অবশ্যই তার স্কোয়ার 5 স্কোয়ার, কারণ এটা টি প্লেটে আছে, তাই তো। তাহলে অর্থাৎ 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার করলে স্যার এখানে তো অবশ্যই 4 স্কোয়ার আসবে, অর্থাৎ পাই আর 4 মানে কি এখানে আর আছে 8 স্কোয়ার, অর্থাৎ অবশিষ্ট যে অংশটা পড়ে আছে তার ক্ষেত্রে আর এর ভ্যালু কত বেরোলো আমার এখানে 4 সেন্টিমিটার। তো বুঝে লাভ নেই, কারণ বড় বৃত্ত থেকে ছোট বৃত্ত বাদ দিলে বাকি যে অংশ পড়ে আছে তারই ক্ষেত্রফল সম্পন্ন একটা বৃত্ত যদি আমি বানাই, সেই বৃত্তের ব্যাসার্ধ জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে সেই বৃত্তের ব্যাসার্ধ জায়গায় কত বসে আছে, পাই আর স্কোয়ার জায়গায় পাই 4 স্কোয়ার, আর এর মান কত 4। নেক্সট,
বলছে রিতম ও স্বর্ণালীর আয়ের অনুপাত 5:6, খুব ভালো কথা, এ তো খুবই সুন্দর বিষয়। তাদের ব্যয়ের অনুপাত বলছে 11:40, তারা প্রত্যেকে 4,000 টাকা সঞ্চয় করলে স্বর্ণালীর আয় কত? কি করলাম, যে প্রথমে আমাদের আছেন কে, রিতম স্যার আছেন এবং আছেন আমাদের স্বর্ণালী ম্যাডাম। যে রিতম স্যার যদি স্যার 5 টাকা আয় করে তাহলে স্বর্ণালী ম্যাডাম 6 টাকা আয় করে ফেলছে, এবং রিতম স্যার যদি স্যার 11 টাকা ব্যয় করে স্বর্ণালী ম্যাডাম 14 টাকা ব্যয় করে। এবং প্রত্যেকেই কিন্তু মাসের শেষে একটা নির্দিষ্ট সঞ্চয় করছে, এটা প্রত্যেকের ক্ষেত্রেই সেম, অর্থাৎ স্বর্ণালী ম্যাডামও 4,000 টাকা সঞ্চয় করে এবং রিতম স্যারও কিন্তু 4,000 টাকা সঞ্চয় করে। তাহলে এই যে আমি সাজালাম যে আয় এবং ব্যয় করে, তাহলে তুমি এখানে দেখেই বুঝতে পারছো অঙ্কে কিছু একটা সমস্যা আছে। কি সমস্যা স্যার? প্রথম সমস্যাটাই হয়ে গেছে আয় এবং যে ব্যয়ের রেশিও দেওয়া আছে সেখানে আয় কিন্তু ব্যয়ের থেকে স্যার কমে গেছে। আর একটা জিনিস খেয়াল করলে আমি দেখতে পারবো যে আজকে ব্যয় মানে কি বা সঞ্চয় মানে কি, যে আয়ের থেকে ব্যয় বিয়োগ করে দিলে যেটা পড়ে থাকে সেটাই সঞ্চয়। 14 এখানে বিয়োগ করলে কত পড়ে থাকে? 8, এখানে বিয়োগ করে পড়ে থাকে 6। তাহলে একজন 6 টাকা সঞ্চয় করে, একজন 8 টাকা সঞ্চয় করে, আমি যদি এটাকে নর্মালও ভাবি। কিন্তু এখানে বলছে উভয় কি করছে, একই টাকা সঞ্চয় করছে। এই দুটো গন্ডগোল, একটা মাঝখানের গ্যাপটা সমান নেই, আর একটা কি ভাই, আর একটা হচ্ছে আয়ের থেকে ব্যয় বড় হয়ে গেছে। তো কি শিখিয়েছিলাম, গ্যাপ সমান করতে হবে কিভাবে, যে আলটিমেটলি আমাকে যে রেশিও দেওয়া আছে এই রেশিওর মধ্যে গ্যাপ খুঁজতে হবে। তাহলে 11 আর 14-র মধ্যে গ্যাপটা কত? 3। এই যে 3 গ্যাপটা আসলো, এই 3 গ্যাপ দিয়ে গুণ ফেরে ফেলতে হবে কাকে? উপরের সংখ্যাগুলোকে। নতুন ভাবে যদি আমি লিখি তাহলে দেখো রিতম স্যার এখন আয় করেন 15 টাকা, স্বর্ণালী ম্যাডাম 3 × 6 = 18 টাকা, আর এখানে হচ্ছে 11, এখানে 14। এবার তুমি দেখো যে রিতম স্যারও 4 টাকা সেভ করছে, স্বর্ণালী ম্যাডামও 4 টাকা সেভ করছে। এইভাবে করতে হয় সমান। তো তুমি বলছো 4 টাকা সেভ করছে, সেটাই বই বলছে 4 নয় স্যার 4,000 টাকা সেভ করছে, তাই তো? স্বর্ণালী ম্যামের আয় কত? তাহলে স্বর্ণালী ম্যাম এখন আয় করছে কত টাকা ভাই? 18 টাকা। এখন তো এইটা ধরলে হবে না, এখন আয় তো আমার হয়ে গেছে এখন এইটা, তাহলে 18 মানে কত? অবশ্যই 18,000 টাকা। অপশন বলছে সড়ক কর্মসূচির প্রচারের মাধ্যমে একটি রাজ্য রাস্তার দুর্ঘটনা আগের বছরের তুলনায় 10% কমেছে। বর্তমান বছরে সড়ক দুর্ঘটনার সংখ্যা 2187 হলে 3 বছর আগে দুর্ঘটনার সংখ্যা কত ছিল? যতবারই এই কোশ্চেন পরীক্ষায় এসছে আমি বলেছিলাম যদি তোমার কাছে ভ্যালুটা, অর্থাৎ এই যে বাড়া এবং কমার যে ব্যাপারটা, যেখানে যে 10% বলেছে, এটা যদি একটা সংখ্যার ক্ষেত্রেই থাকে, ঠিক আছে, তাহলে বেস্ট উপায় হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট করা। যে 10% লেস মানে কি বাবু? 10% লেস মানে কি? 1/10। মানে আগে যদি 10 টাকা থাকে, 10 টাকা থাকে বলছি কেন, আগে যদি 10 জন থাকে তাহলে অবশ্যই এখন একজন কমে কজন থাকবে? 9 জন থাকবে, তাই তো? প্রত্যেকেই জানো এই জিনিসটা। এরকম কত বছর হয়ে গেছে? 3 বছর। আর বছর সবসময় বসে হচ্ছে মাথায়, বসিয়ে দাও 3। তাহলে 10টা 3 বছর পর হয়ে গেছে 1000, আর 9টা 3 বছর পর হয়ে গেছে কত? 729। আমরা বলছি 3 বছর পর 729 হয়েছে, কিন্তু এখানে কি বলছে বর্তমানে জনসংখ্যা কত? 2187। তাহলে 729 মানেই 2187। কত গুণ বাবু? তুমি দেখেই বুঝতে পারছো 3 গুণ। তাহলে 1000 মানে কত? 3 গুণ হয়ে অ্যান্সার 3000। অপশন। এখন তোমার এইভাবে করার বয়স হয়নি না, যে আলটিমেটলি ধরি স্যার জনসংখ্যা ছিল এক্স, 10% কমেছে মানে x × 90/100 বাই 90/100 আবার 90/100 করে আলটিমেটলি কত আসছে? ওই 2187। তাহলে ওইভাবে সলভ করা যাবে? হবে না, তুমি না পরীক্ষা দেবে এখন, পুরো সাইড। বলছে 17 থেকে 173 পর্যন্ত জোড় সংখ্যার যোগফল কত?
কি করবো, প্রথমে যোগ যোগ আর কি 17 থেকে 173 পর্যন্ত জোড় সংখ্যা। জোড় সংখ্যা কোনগুলো বাবু? 2, 4, 6, 8, 10 এইভাবে জোড় সংখ্যা। অর্থাৎ প্রতি সংখ্যার মধ্যেই গ্যাপটা 2 2 2 2 করে এগোচ্ছে, তাই তো? আর যখনই গ্যাপ 2 2 করে এগোচ্ছে তখন আমরা আর কোনো দিকে মাথা না লাগিয়ে কি বলতে পারি স্যার, যে যেহেতু প্রতি সংখ্যার মধ্যে গ্যাপ সমান তার মানেই তাই এটা এপি সিরিজ। আর এপি সিরিজের যোগফলের ফর্মুলা কি স্যার? n/2 ইন্টু a প্লাস এ। তো 17 তার জোড় সংখ্যা না, এবার এ মানে কি? প্রথম সংখ্যা, এল মানে শেষ সংখ্যা। 17 তার প্রথম জোড় সংখ্যা না, প্রথম জোড় সংখ্যাটা 18 এবং শেষ জোড় সংখ্যাটা কত? 152। কিন্তু স্যার আমি তো কোনোভাবে এন এর মান পাচ্ছি না স্যার, এন এর মানটা স্যার কি করে পাবো? তাহলে কি করবো? একটা নতুন ফর্মুলা শিখেছিলাম, সেই ফর্মুলাটা কি শিখেছিলাম? এন কি করে বার করতে হয়, যে এন ইজ ইকুয়াল টু লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই দ্য ডিফারেন্স প্লাস 1। তাই তো এন হয়ে যাবে। এন কত? এল কত? 172। কেন স্যার 173 অব্দি বলেছে? বাবু 173 তো জোড় সংখ্যা নয়, আমাকে নিতে হবে জোড় সংখ্যা, তাহলে 172। তাই, আর শেষটা কত? 18। ঠিক একইভাবে 17 যেহেতু জোড় সংখ্যা না, পরেরটাই জোড় সংখ্যা। ডিফারেন্সটা কত? জোড় সংখ্যার মধ্যে ডিফারেন্স 2 2 করে 2 প্লাস 1। তাহলে 172 থেকে যদি আমি 118 বাদ করি তাহলে কত পড়ে থাকে? 154 পড়ে থাকে, তাই তো? 154কে যদি আমি 2 দিয়ে ভাগ করে থাকি পড়ে থাকে 77, 77 যোগ করলে পড়ে থাকে হচ্ছে 78। অর্থাৎ টোটাল নাম্বার অফ টার্মস এখানে রয়েছে 78, আর কিছুই নেই। 78/2, এর মান হচ্ছে 18, এল এর মান হচ্ছে ভাই 172। তাহলে 78/2 থাকলো, এখানে যোগ করলে কত আসছে? 78/2 ইন্টু 190 তো হয় 190। তাহলে এখান থেকে যদি আমি এটাকে কোনটা দিয়ে কাটতে সুবিধা হবে, অপশন টেস্টও মারতে পারি, অসুবিধা নেই। তাহলে 190কে যদি আমি 2 দিয়ে কাটি 95। তাহলে 78 ইন্টু 95। এবার দেখো 78 ইন্টু যদি আমি আজকে কি করতাম, 78 ইন্টু যদি আজকে আমি 100 করতাম তাহলে আমার অ্যান্সার কোনটা আসতো? তাহলে আমার অ্যান্সার আসতো 7800। কিন্তু এখানে তো 78 থেকে 100 নেই, এখানে কত আছে? 95, 5 কম আছে। তাহলে 78 থেকে একটু কম অ্যান্সার হবে, এবং সেটা ম্যাক্সিমাম কত হতে পারে? 7410 হতে পারে। কখনোই এগুলো হবে না, 7000 এটা হবে না। অপশন মুখে মুখে করে নেবে, 7410। বলছে একটি চোর রাত 10টায় চুরি করে পালায় 30 কিলোমিটার/ঘন্টা বেগে। রাত 1টায় খবর পেয়ে পুলিশ 40 কিমি/ঘন্টা বেগে ছুটে আসে চোরকে ধরতে। কখন চোরটিকে ধরবে পুলিশ? দেখো যেহেতু এটা প্র্যাকটিস ক্লাস তাই কিন্তু আমি খুব ডিপলি বলছি না, কারণ তোমাদের কিন্তু অলরেডি সমস্ত প্র্যাকটিস শেখানো হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা অনলি অঙ্ক করে যাব, ঠিক আছে? প্র্যাকটিস করে যাব এখন আমরা শুধু। কারণ আপাতত এখন যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে তবে সমস্যা থেকে লাভ নেই, ঠিক আছে? এখন আর কোনো সমস্যা রাখা যাবে না, সমস্যার জন্য এতদিন পড়েছিল। তাহলে কি হয়েছে, ঘটনা ঘটেছে দেখি। যে আলটিমেটলি বেজেছে, কটা বেজেছে? রাত 10টা বেজেছে। খুব ভালো কথা। চোর চুরি করেছে, চুরি করে চোর এদিকে পালাচ্ছে, করার সময় কত স্পিডে পালাচ্ছে? 30 কিলোমিটার/আওয়ার বেগে চোর পালাচ্ছে। ঠিক রাত বেজে গেছে 1টা, এবং সেই সময় পুলিশের মনে পড়েছে না, এবার তো 1টা বেজে গেছে, অনেকটা সময় চলে গেছে, আমার এবার চোরকে ধরা উচিত। তাই পুলিশ এবার কি করেছে? 40 কিলোমিটার/আওয়ার গতিবেগে চোরকে ধরা করেছে। এবার রাত 10টা থেকে 1টা, এই যে 3 ঘন্টা মাঝখানে পড়ে গেছে, এই 3 ঘন্টায় চোর তো আর পুলিশের জন্য বসে নেই যে না আমি চুরিটা করেছি আর বসে থাকি, পুলিশ ঠিক না কোনো একদিন আসবে আমাকে এখান থেকে ধরে নিয়ে চলে যাবে। চোর তো এই কথা ভাবেনি, চোর চুরি করেছে কেন? চুরি করে পালিয়ে যাবে। তাহলে অবশ্যই 3 ঘন্টা চোর একটা যাত্রা করেছে, এবং দেখতে পাচ্ছি প্রতি ঘন্টায় চোর যাত্রা করেই ফেলেছে কত কিলোমিটার? 30 কিলোমিটার। তাহলে 3 ঘন্টায় চোর অলরেডি যাত্রা করে ফেলেছে 30 ইন্টু 3, 90 কিলোমিটার। অর্থাৎ পুলিশ যখন চোরকে ধাওয়া শুরু করেছে তখন তাদের মধ্যে যে ডিস্টেন্সটা হয়ে গেছে সেটা আমি ধরে ফেললাম কত, সেটা দেখলাম আমি কত? 90 কিলোমিটার। যে পুলিশ যাত্রা শুরু করেছে তখন চোর পুলিশের থেকে 90 কিলোমিটার এগিয়ে আছে। এবার পুলিশ কখন চোরকে ধরবে? যখন এই 90 কিলোমিটার ডিস্টেন্সটা 0 হয়ে যাবে, তাই তো? এবং খুব ভালো করে খেয়াল করে দেখো, যখন পুলিশ আজকে যাত্রা শুরু করেছে তখনের পর থেকে প্রতি ঘন্টায়
পুলিশ যাচ্ছে 40, চোর যাচ্ছে 30, অর্থাৎ প্রতি ঘন্টায় না পুলিশ 10 কিলোমিটার করে এগিয়ে যাচ্ছে, মানে 10 কিলোমিটার এগিয়ে যাচ্ছে 1 ঘন্টায়, এবং তাকে কভার করতে হবে কত কিলোমিটার ডিস্টেন্স, 90 কিলোমিটার। 90 কিলোমিটার এগোবে ক ঘন্টায়, 90/10, 9 ঘন্টা বা 9 আওয়ার। আলটিমেটলি 9 ঘন্টা পর তাদের মধ্যে ডিস্টেন্সটা 0 হয়ে যাবে, আর যখনই হয়ে যাবে ডিস্টেন্স 0 তখনই আলটিমেটলি পৌঁছবো, ধরা পড়বে। কটা থেকে রাত 9টা, যখন থেকে পুলিশ যাত্রা শুরু করেছে, রাত 1টা থেকে 9 ঘন্টা, মানে সকাল। বেসিক। নেক্সট বলছে, দুই প্রার্থীর মধ্যে নির্বাচনে 10% ভোটার ভোট দেননি, আবার বাকি ভোটের 10% অবৈধ বলে ঘোষিত হচ্ছে। কি ঘটনা ঘটেছে, যে প্রথমে ছিল 100 জন, যেখান থেকে 10 জন ভোটার ভোট দেয়নি, তাহলে পড়ে আছে 90 জন। এখান থেকে আবার 10% অবৈধ পাওয়া গেছে, তাহলে 90-এর 10% মানে 9, এই 9টা ভোট চলে গেছে অবৈধ, তাহলে পড়ে আছে কটা ভোট, 81টা। বলছে সফল প্রার্থী বৈধ ভোটের, অর্থাৎ এই যে বৈধ ভোট, এইটা কি ভোট বাবু, এইটাই কিন্তু বৈধ ভোট, এই বৈধ ভোটের 54% পেয়েছে। একজন যদি ভাই 54% পায়, অন্যজন অবভিয়াসলি 46% পাবে। এবার তুমি চাইলে এখানে 81-এর 54টা বার করতে পারতে, কিন্তু তুমি যখনই 81-এর 54% বার করতে চাইবে, তখনই দেখবে চলে আসে পয়েন্ট, দরকার নেই। আমরা কি করলাম, একজন যদি 54 পায়, একজন 46 পেয়েছে, তাহলে এ পেয়েছে 54%, এ পেয়েছে 46%, এই ব্যক্তি অবশ্যই আলটিমেটলি 8% ভোট বেশি পেয়েছে বা 8%-এ জিতেছে। কার 8%? বৈধ ভোটের 8%, অর্থাৎ এই ব্যক্তি 81-র 8% ভোট সেই ব্যক্তির থেকে বেশি পেয়েছে, রাইট, বা জিতেছে। তো আমরা যেটা বলছি 81 8% করলে যা হবে সেইটাই না আলটিমেটলি ওরা এখানে বলে দিয়েছে যে 1620 ভোটে জিতেছে। আমরা বলছি 8% জিতছে, ওরাই সেটা বলছে 1620, তাহলে 81-র 8% মানেই 1620 পাবো। জানতে কি চেয়েছে, মোট ভোটার তো অলওয়েজ 100, 100 মানে কত, 1620 ইন্টু 100 ইন্টু 100 বাই 81 ইন্টু 8। দেখো 81 দিয়ে কাটলে ডাইরেক্ট কতবার যাচ্ছে, 20 বার যাচ্ছে। এটাকে কাটলে কত হচ্ছে, 8 দিয়ে কাটলে দেখো 12.5, 12.5 ইন্টু 20 করলে কত হচ্ছে 25, 250, 250 ইন্টু 100 করলে কত হচ্ছে 2500। ক্যালকুলেশন কিন্তু আমাকে ফাস্ট রাখতে হবে পরীক্ষায়, ঠিক আছে, পরীক্ষায় কিন্তু আমাকে ক্যালকুলেশন ফাস্ট রাখতে হবে, নইলে কিন্তু কোনোভাবেই পসিবল না, ঠিক আছে। পরীক্ষা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বলছে রিমি একটি কাজ 3 দিনে, পূজা একটি কাজ 2 দিনে করতে পারে, খুব ভালো কথা। রিমি কদিনে করছে, 3 দিনে। পূজা করছে কদিনে, 2 দিনে। তা আমি প্রথমেই কি বলেছি, প্রথমে কোনো দিকে মাথা না লাগিয়ে করে ফেলো এলসিএম, মানে 6, তাহলে এখানে 2, এখানে 3। এবং বলছে তারা আলটিমেটলি কাজটি শেষ করে 150 টাকা পেল। এবার এই যে 150 টাকা পেলো, কেন পেয়েছে, অর্থাৎ তাদের যে কাজ করেছে তার জন্য পেয়েছে, তাদের কার্যক্ষমতার জন্য পেয়েছে। এটা বারবারই বলেছে যে তাদের এফিসিয়েন্সি যত হবে সেই এফিসিয়েন্সি অনুযায়ী সে টাকা পাবে, অর্থাৎ এর এফিসিয়েন্সি 2, এর এফিসিয়েন্সি 3, দুজন মিলিয়ে এফিসিয়েন্সি 5, যেই 5 এফিসিয়েন্সির জন্য তারা আলটিমেটলি 150 টাকা পেয়েছে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি রিমির ভাগ কত, রিমি ক টাকা পেয়েছে বাবু, রিমি পেয়েছে 2 টাকা। এফিসিয়েন্সি কত, 2, 2 মানে কত, এটাই জানতে চেয়েছে, কত হবে 60 অ্যান্সার। যে একজন পেয়েছে 60 টাকা আর একজন পেয়েছে কত টাকা, 90 টাকা, তবেই 150 টাকা পায়, যার এফিসিয়েন্সি যত সে যত টাকা পাবে, আর এর থেকে বেশি কিছু নেই। বলছে একটি নৌকোর স্রোতের প্রতিকূলের তুলনায় অনুকূলে যেতে অর্ধেক সময় নেয়। আচ্ছা, স্থির জলে গতিবেগ ও স্রোতের গতিবেগ, স্থির জলে নৌকোর গতিবেগ, কিছুই না, আর বেসিক অঙ্ক, যে কিভাবে করবো, রেশিও ধরে অনুকূল প্রতিকূল।
বলছে অনুকূলে যদি 1 ঘন্টা সময় লাগে, প্রতিকূলে অবশ্যই 2 ঘন্টা লাগবে। কারণ কি বলছে, প্রতিকূলের তুলনায় অনুকূলে অর্ধেক সময়, অর্থাৎ প্রতিকূলে 2 ঘন্টা লাগলে অনুকূলে তার অর্ধেক 1 ঘন্টা লাগবে। একই বিষয়। এটা কার রেশিও? এটা হচ্ছে ভাই টাইমের রেশিও। তাহলে স্পিডের রেশিও কি হবে? অবশ্যই 2:1, কারণ ডিস্টেন্স তো সেম। অর্থাৎ অনুকূলের স্পিড যদি 2 হয়, প্রতিকূলের স্পিড হচ্ছে 1। এবার এই যে অনুকূলের স্পিড, এটা কি করে এসছে? অবশ্যই বোট প্লাস স্ট্রিম। মানে আমরা প্রত্যেকেই জানি যে অনুকূল মানে কি, যে তুমি তোমার স্পিডে যাচ্ছ, তার সাথে তোমাকে একটা স্রোত পিছন থেকে ধাক্কা দিচ্ছে, অর্থাৎ তার স্রোত, তার যে স্রোতের স্পিড, সেই স্পিডটা তোমার সাথে যুক্ত হচ্ছে। আর প্রতিকূল মানে কি, যে তুমি তোমার স্পিডে যাচ্ছ কিন্তু তোমাকে স্রোত বাধা দিচ্ছে, তাই হয় বিয়োগ। তাহলে অনুকূল হয় বি প্লাস এস, প্রতিকূল হচ্ছে বি মাইনাস এস। তাহলে এখান থেকে অনলি বি এর মান কত পাবো? এখান থেকে তুমি অনলি বি এর মান যদি করে দেখো, পাবে হচ্ছে কত? 1.5। তাহলে বি যদি 1.5 হয়ে থাকে, তাহলে স্ট্রিম কত হবে? অবশ্যই 0.5। সবচেয়ে ভালো কি শিখেছি বার করার, এটা যে 2 + 1, 3/2 মানে 1.5। এবারই বার করে মিডিল নাম্বার বার করবে, যে বোটের স্পিড 1.5 হলে স্রোতের স্পিড কত? 0.5। জানতে চেয়েছে রেশিও কত, তো 1.5 পয়েন্ট কি অনুপাত 0.5। রেশিও করতে গেলে কি করতে হবে? পয়েন্ট তুলে দাও, 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে 3, এখানে 1, 3:1, 3:1। বেসিক জিনিস। 1 থেকে 99 পর্যন্ত মোট কতগুলি অঙ্ক আছে? এটা প্রত্যেককে মুখস্থ রাখতে বলেছিলাম যে 189টা হবে। কতগুলো অঙ্ক মানে একটু বারবারই করেছি, যে 1 থেকে 9 পর্যন্ত 9টা সংখ্যা, টোটাল নাম্বার হচ্ছে 9টা নাম্বার, এবং এই 9টা নাম্বার লেখার জন্য ডিজিটের প্রয়োজন কটা? 9টা। এবং বাকি পড়ে আছে কত? 10 থেকে 99। এবার 1 থেকে 99 মানে অলরেডি 1 থেকে 9টা নাম্বার লেখা হয়ে গেছে। বাকি পড়ে আছে 90টা নাম্বার, এবং প্রতিটা নাম্বার লেখার জন্য দুটো করে ডিজিট প্রয়োজন না? 11, 12, 13 যখনই লিখছে আলটিমেট 1 2 1 2 দুটো করে ডিজিট লাগছে। মোট লাগবে 90 × 2 180, যোগ করলে কত হবে? 189। এটা বলে মুখস্থ রেখে দেবে, ঠিক আছে? এটা নেক্সট, এটা করো। টাইম অ্যান্ড ওয়ার্কের থেকে মেন অ্যান্ড ডেজের অঙ্ক কি করে বলেছে, যে ভাই 4 জন পুরুষ মানে 4 মেন প্লাস 6 জন মহিলা একটা কাজ 10 দিনে করে, টোটাল ওয়ার্ক কত এখানে? ইন্টু 8, আচ্ছা 8 দিনে করতে পারে। কারণ আমরা কি জানি, টোটাল ওয়ার্ক মানে কি ম্যান ইন্টু ডেইস, তাই করেছি ম্যান ইন্টু ডেইস, তাই তো। তাহলে 4 জন মেন, ওয়েট ওয়েট, কালিতে প্রবলেম হচ্ছে। যে 4 মেন, কালিটার এত সমস্যা হলে হবে না। 4 মেন প্লাস 6 ওমেন ইন্টু 8। এই কাজটাই মানে এই যে কাজটা, এই পরিমাণ কাজই আলটিমেটলি ঘুরে ফিরে করছে 3 জন মহিলা বা 3 জন পুরুষ প্লাস 7 জন মহিলা, এবং করছে কত দিনে? ইন্টু 10, 10 দিনে করছে। এবং আমাকে বলছে যে 10 জন মহিলা কত দিনে কাজটি করতে পারে। তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এই টাইপের অঙ্কর ক্ষেত্রে যখনই এবং থাকবে, এবং মানে সাথে একসাথে যুক্ত হয়ে করছে, আর বা থাকলে মানে কি, বা থাকলে অর, মানে 4 জন পুরুষও করতে পারতো। এখানে যদি বলতো 4 জন পুরুষ বা 6 জন মহিলা, মানে 4 জন পুরুষ যে কাজটা করতে পারছে, 6 জন পুরুষ মহিলাও সেই কাজটা করতে পারছে। আর এবং মানে কি, এবং মানে যোগ। এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় কি? সবচেয়ে সহজ উপায় হচ্ছে তুমি
পুরুষ এবং মহিলার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে যে কোনো একটা ইকুয়েশনে হয় পুরুষ বা মহিলা যে কোনো একটা নিয়ে তুমি কাজ করো। যেহেতু এখানে মহিলা বলা আছে তো আমি অনলি মহিলা নিয়ে কাজ করবো, তাহলে আমি তার আগে একটা ইকুয়েশন তৈরি করি। তাহলে এখান থেকে ইকুয়েশন তৈরি করতে দেখো 4 32 মেন প্লাস 48 ওমেন ইজুকাল টু 30 মেন প্লাস 70 ওমেন। মেন ওমেনকে যদি আমি একদিকে নিয়ে নিই তাহলে আলটিমেটলি এখান থেকে কি পাবো বাবু, মেন ওমেনকে আমি যদি একদিকে নিয়ে থিকনেসটা একটু বাড়িয়ে নিই হালকা করে, এই বার একটু হালকা করে বার দেখি, হালকা হালকা একটু বেড়ে দাও, বারো 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 বারো, এই তো বেড়েছে। আর একটু ছোট, এত বড় হলে হবে না আবার, এই একা একা কাজ করে হলো। তো এখান থেকে দেখো 30 32, যদি 30 যদি এ পাশে আসে বিয়োগ হলে কি, 32 থেকে 30 বিয়োগ করলে 2, তাহলে 2 মেন ইজুকাল টু এই মাল এখান থেকে বিয়োগ হয়ে গেলে 22 ওমেন, বা মেন ইজুকাল টু 1 মেন ইজুকাল টু 11। এবার তুমি এখান থেকে এই মালগুলো নিয়ে গিয়ে যে কোনো জায়গায় গিয়ে পুরুষের জায়গায় বসিয়ে দাও। আমি প্রথম ইকুয়েশনটাই নিই যে 4 মেন, তো একজন মানুষ মানে 11 জন কি মহিলা, মানে একজন মানুষ যে কাজ করতে পারে সেই কাজ করতে 11 জন মহিলাকে লাগবে। তাহলে 4 জন পুরুষ যে কাজ করতে পারে সে কাজ করতে কজন মহিলা লাগবে, তুমি বলে স্যার অবশ্যই একজন মানে যদি 11 হয় তাহলে 4 জন মানে 44 জন হবে। তাহলে এখান থেকে কি পাবো, 44 ওমেন প্লাস 6 ওমেন ইজ ইন্টু 8, এই কাজটাই আলটিমেটলি 10 জন ওমেন কত দিনে করবে, এইটুকুই তো বলেছিল আমাকে। এখান থেকে 44 ইন্টু প্লাস 6 করলে 50, 50 ইন্টু 8 করলে 200, আর ওমেন ওমেন কেটে দিলে 10D ইকুয়াল টু, সরি 50 ইন্টু 8 করলে 400 হয়, ডি ইকুয়াল টু 40। কজন লাগবে, 40 দিন লাগবে। নেক্সট বলছে একজন অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যের দামে পণ্য বিক্রি করার দাবি করেন, কিন্তু 1 কেজির পরিবর্তে সে 800 গ্রাম ওজনের বাটখারা ব্যবহার করেন, তবে তার লাভ কত। এই টাইপের অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, অসৎ ব্যবসায়ীর অঙ্ক কিন্তু পরীক্ষায় আসলেও আসতে পারে, ঠিক আছে, পরীক্ষায় আসলেও আসতে পারে কিন্তু অসৎ ব্যবসায়ীর অঙ্ক সম্ভাবনা রয়েছে, একটা খুব প্রবল সম্ভাবনা রয়েছে। তো এই অঙ্ক কিভাবে করব, এই অঙ্ক করার জন্য শিখিয়েছিলাম যে প্রথমেই তুমি ধরে নাও যেহেতু গ্রাম আছে যে 1 গ্রাম মালের দামটাই আসলে আজকে 1 টাকা, এবং তাই যদি হয়ে যায় সে কিনেছে 100 কেজি, তাহলে অবশ্যই 1 কেজি, তাহলে 1 কেজি মানে কি 1000 গ্রাম, তাহলে 1000 গ্রামের মালের দাম সেই হিসেবে তো ভাই 1000 টাকা হওয়া উচিত ছিল, তাই লিখেছি আমি। কিন্তু সমস্যাটা হচ্ছে তুমি যখন কিনছো তুমি কিন্তু এই 1000 গ্রাম পাচ্ছ না, পাচ্ছ 800 গ্রাম। তাহলে তুমি 1000 গ্রামের বদলে পাচ্ছ 800 গ্রাম, যার দাম হচ্ছে আলটিমেটলি কত টাকা, 800 টাকা। এবার দোকানদার তোমাকে কি বলছে, বলছে ক্রয় মূল্যে দিচ্ছি ভাই, এই বলে তোমাকে বলছে যে তোমাকে ভাই আমি 1000 গ্রাম দিলাম বা 1 কেজি দিলাম, 1 কেজির দাম 1000 টাকা, ভাই তুমি আমাকে 1000 টাকা দিয়ে দাও, তোমার তো সাদা মনে কাদা নেই, তুমি বললে হ্যাঁ ভাই ক্রয় মূল্যে পাচ্ছি দিয়ে দিলে। এই সমস্যাটা হচ্ছে দোকানদার তো তোমাকে 1000 গ্রাম দিচ্ছে না, দিচ্ছে কত গ্রাম, 800 গ্রাম, যার পরিবর্তে সে দিচ্ছে কত টাকা, সে নিচ্ছে হচ্ছে 1000 টাকা, কিন্তু 800 গ্রামের মালের দাম না 800 টাকা। তার মানে সে তোমাকে দিয়ে ফেলছে 800 টাকার মাল কিন্তু নিয়ে ফেলছে না 1000 টাকা। তাহলে সে আলটিমেটলি প্রফিট করে ফেলছে 200 টাকা, কার মধ্যে, যেই পরিমাণের মাল তোমাকে দিচ্ছে 800 টাকার মধ্যে। পার্সেন্টেজ মানে ইন্টু 100, কাটাকাটি করলে অপশন বি 25%। একটি আয়তক্ষেত্রের প্রতি বাহু 50% বাড়ানো হলো, তবে তার ক্ষেত্রফল কি বৃদ্ধি পাবে। 200%। যেহেতু প্রতিটি বাহুই 50% বেড়েছে, ঠিক আছে,
তোমার ভেবে লাভ নেই। 50% মানে কত? 1/2, তাই তো। অর্থাৎ আগে যদি 2 থাকে এখন হয়ে গেছে 3, তাহলে আগে 2 থাকলে আমি ধরলাম আগেরটা 2 ছিল, ধরলাম দুটো বাহুই সমান, কারণ কিছু তো বলেনি, প্রত্যেকটি বাহুই 50% বেড়েছে মানে যা ধরে নাও তুমি বর্গক্ষেত্র। তাহলে আগে ক্ষেত্রফল ছিল 2 স্কোয়ার মানে 4, এখন ক্ষেত্রফল হয়ে গেছে কি 3 স্কোয়ার মানে কত বাড়লো? 5 বেড়েছে। কতর মধ্যে? প্রতি 4-এ। পার্সেন্টেজ মানে ইন্টু 125%। কিছুই না, যে 50% মানে 1/2, মানে 2 থেকে একটা বাহু 3 হয়ে গেছে। যে যার বাহু 2 তার ক্ষেত্রফল কত? 2 স্কোয়ার মানে 2 ইন্টু 2 4, আর এখানে বাহু কত? 3, তাহলে ক্ষেত্রফল কত? 3 ইন্টু 3 9, তাহলে ছিল ক্ষেত্রফল 4 হয়ে গেছে 9, 5 বাড়লো প্রতি 4-এ, পার্সেন্টেজ মানে ইন্টু 100। বলো। বলছে একটি বাদর একটি খুঁটিতে 6 মিটার ওঠে এবং পরের মিনিটে 3 মিটার পিছলে যায়। যদি খুঁটিটি 60 মিটার লম্বা হয় তবে খুঁটিটির ওপরে পৌঁছাতে বাদরের কত সময় লাগে? তার মানে প্রথম মিনিটে 6 মিটার উঠছে, অর্থাৎ একবার যদি 6 মিটার ওঠে পরক্ষণেই আলটিমেটলি 3 মিটার নেমে যাচ্ছে, তাই তো। অর্থাৎ যদি দুটো মিনিটকে আমি একসাথে নিয়ে নিই, ওঠা এবং নামাটাকে যদি 1 মিনিট 1 মিনিট 2 মিনিট আমি নিয়ে নিই, তাহলে আমি বলতেই পারি যে আলটিমেটলি 6 মিটার উঠে যদি 3 মিটার নেমে যায়, তাহলে অবভিয়াসলি প্রতি 2 মিনিটে ও 3 মিটার করে উঠছে প্রতি 2 মিনিটে, তাই তো। এবার দেখো তোমাকে বলছে ওপরে পৌঁছাতে, মানে বাঁদরটা খালি এখন ওপরে পৌঁছাবে, পৌঁছাতেও কতক্ষণ সময় লাগে, ঠিক আছে। এবার একটা টাইমে আসবে যে বাঁদরটা এরকম প্রথমে 6 উঠবে, আবার না আলটিমেটলি 3 নেমে যাবে, তাই তো। কিন্তু সমস্যাটা হচ্ছে আমার তো দরকার কখনো খালি ওপরে পৌঁছাচ্ছে বা ওপরটা ছুটছে, তাই তো। অর্থাৎ আলটিমেটলি যখন বাঁদর একবার ওঠার চান্স পাবে তখন বাঁদর আর নিশ্চয়ই 1 2 করে উঠবে না, উঠলে কতটা উঠবে? উঠলে ডাইরেক্ট 6 উঠবে। যখন বাঁদর চান্স পাবে তখন আলটিমেটলি একবারে কতটা উঠে যাবে? 6 মিটার উঠে যাবে, তাই তো। অর্থাৎ লাস্টবার বাদর 6 মিটার উঠলেই কাজ হয়ে গেল আমার। তার মানে বাদর টোটাল খুঁটি যদি আজকে আমার 60 মিটার হয়ে থাকে, আজকে অবভিয়াসলি লাস্টের 6 মিটারটা, লাস্টের যেই 6 মিটারটা আছে এই 6 মিটারটা বাদরটার উঠতে একবারই সময় 1 মিনিট লাগবে। তারপরে সে নেমে যাক নেমে যাক বুঝে আমার লাভ নেই, তার মেন কাজ হচ্ছে ওপরে সাকে উঠতে হবে, তাই তো। এই উপরে উঠতে কত? 1 মিনিটে কতবার উঠবে? 1 মিনিটে উঠবে হচ্ছে 6 মিটার। তাহলে আলটিমেটলি আমি 6টাকে বাদ দিয়ে দিলাম, কারণ এটা তো প্রথমে তো লাস্টের কাজ, লাস্ট মিনিটের কাজ। এই 1 মিনিটে 6 মিটার উঠবে, এটা লাস্টের কাজ। বাকিটা উঠতে কতক্ষণ সময় লাগছে? যে 3 মিটার উঠছে 2 মিনিটে, তাহলে পড়ে আছে কত মিটার? 54 মিটার। এই 54 মিটার উঠতে সময় লাগবে কত ভাই? এখান থেকে এটা কত গুণ? 18 গুণ। অবশ্যই এটা 18 গুণ হয়ে যাবে কত ভাই? 36 মিনিট। অর্থাৎ এই যে শেষ থেকে শুরু করে এই যে 54 মিটার অব্দি এইটুকু উঠতে তার লাগবে 36 মিনিট, এবং শেষে আর যে 1 মিনিট পড়ে আছে এই 1 মিনিটে টুক করে 6 উঠে যাবে। অর্থাৎ 36 মিনিটে উঠবে 54 এবং পরের 1 মিনিটে বাকি 6 উঠে উঠে যাবে 60, অর্থাৎ মোট লাগবে 37 মিনিট। অপশন ডি। কারণ তার মূল কাজ হচ্ছে ওঠা, সে একবার উঠে গেল, তারপর সে নিয়ে যাক যাই যাক আমার আর বুঝে লাভ নেই, ঠিক আছে। আমার খালি দরকার সে কখন উপরে উঠে ছোবে। 5 and 16 অঙ্কের মধ্যে যেটা আমি করিয়েছিলাম। দেখো, এক ব্যক্তি 40টি জিনিস বিক্রি করে 10টি জিনিসের বিক্রয় মূল্যের ক্ষতি করে, ক্ষতির শতকরা হার কত? এটা প্রত্যেকে পারবে, নতুন করে করার কিছু নেই। যে আমি প্রথমেই শিখিয়েছিলাম কি, যে ধরি একটা জিনিসের এসপি 1 টাকা, তাহলে 40টার এসপি কত হবে ভাই? 40 টাকা, তাই তো। লাভ করেছে কত টাকা? লাভ করেছে 10টার জিনিসের এসপি, 10টার এসপি কত? 10 টাকা। না, লস করেছে, তাই তো। 10 টাকা করে হয়েছে লস। এবার তুমি আলটিমেটলি তুমি বিক্রি করেছো কত টাকা দিয়ে ভাই? 40 টাকা দিয়ে বিক্রি করেছো, এবং তুমি 40 টাকা দিয়ে বিক্রি করে ভাই দেখে ফেলেছো 10 টাকা লস হয়ে গেছে, তাই তো। আমার যেহেতু ক্ষতি বার করতে হচ্ছে, আর আমরা কি জানি যে ক্ষতির পার্সেন্টেজ তখনই বার করতে পারবো যখন আমার কাছে কি থাকবে? যখন আমার কাছে সিপি থাকবে। মানে লাভ বা ক্ষতি কার ওপর হয়? সিপির ওপর হয়। তাহলে সিপিটা আমি আগে বার করি।
তা আমি আগে সিপিটা বার করি। যে 40 টাকার মাল বেচে যদি আমি আজকে 10 টাকা করে ফেলি লোকসান, তাহলে অবভিয়াসলি আমি দেখেই বুঝতে পারছি সিপি আমার 50 টাকা। তাহলে 10 টাকা আমি করে ফেলেছি লস প্রতি 50 টাকায়, পার্সেন্টেজ মানে ইন্টু 100, মানে 20% অ্যান্সার। কাটাকাটি করে দেখ। অপশান এ 20%। বলো প্রত্যেকে। তো কি মুদ্রার সংখ্যার অনুপাত দিয়েছে, তো আমার কাছে কি কি আছে? আমার কাছে আছে কিছু কয়েন, যেই কয়েনের আমাকে বলে ফেলেছে নাম্বার, এবং তার সাথেই তো ভাই কয়েনের থাকে হচ্ছে ভ্যালু। তো আমার কাছে 1 টাকা আছে, 50 পয়সা আছে, এবং আমার কাছে 25 পয়সা আছে। কি অনুপাতে আছে? 1:2:4, মানে 1 টাকা আছে একটা, 50 পয়সা আছে দুটো, 25 পয়সা আছে চারটে। যদি ভ্যালু বার করতে হয়, ভ্যালু মানে কি? আমার কাছে 1 টাকা একটাই আছে, তাহলে ভ্যালু কত? অবশ্যই 1 টাকা। আমার কাছে দুটো 50 পয়সা আছে, দুটো 50 পয়সার ভ্যালু কত? অবশ্যই 1 টাকা। আমার কাছে চারটে 25 পয়সা আছে, তার ভ্যালু কত? অবশ্যই 1 টাকা। অর্থাৎ আমার কাছে মোট 1 টাকা 1 টাকা 1 টাকা টোটাল রয়ে গেছে আমার কাছে 3 টাকা। আমি বলছি আমার কাছে 3 টাকা রয়েছে, সেটাই বলছে না ভাই 3 টাকা নয়, 393 টাকা রয়েছে। ব্যাগে মোট কতগুলো মুদ্রা রয়েছে? 1 2 3 আর 4 7টা মুদ্রা রয়েছে। 7 মানে তাহলে কত? 393/3 ইন্টু 7, 7 7 তাহলে 7 7 একে 7, 917। দুটি সংখ্যার গসাগু এবং লসাগু হলো যথাক্রমে 12 এবং 336। যদি একটি সংখ্যা 84 হয় তাহলে অপর সংখ্যাটি কত? ওই যে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু, মানে একটা সংখ্যা 84, তাহলে একটা সংখ্যা 84, একটা আমি জানি না, বললাম 2 নম্বর নাম দিলাম। এটাই বলছে কি 12 ইন্টু 336। আলটিমেটলি দুই সংখ্যা নম্বর 2 কত হবে? 12 ইন্টু 336 বাই, ডাইরেক্ট 4 বার যায়, 4 12 48। অপশন নেক্সট। 5টি ক্রমিক বিজোড় সংখ্যার গড় বলছে 95। বড় সংখ্যাটি থেকে বড় থেকে ছোট হিসেবে সাজালে চতুর্থ সংখ্যাটি কত? বলো। যেহেতু আমাকে 5টি বিজোড় সংখ্যার গড় 95 বলেছে, তার মানে দেখেই বুঝতে পারছি যে 5টি ক্রমিক, মানে পরপর 5টি বিজোড় সংখ্যা, গ্যাপ সেম, পরপর সংখ্যা, তার মানেই আলটিমেটলি কি জানি আমি ভাই? তার মানেই না আলটিমেটলি আমি জানি যে 95 গড় বলা মানেই হচ্ছে মিডিল নাম্বার। কারণ আমি জানি যে পরপর যদি সংখ্যা বলে আমাকে, তাহলে মিডিল নাম্বারটাকেই আমাকে ধরে ফেলতে হবে, গড় হিসেবে বিবেচিত করে ফেলতে হবে। মিডিল নাম্বার কত? 95, তাহলে মিডিল নাম্বার। যেহেতু আমাকে জোড় বলেছে, না কি বলেছে, বিজোড় বলেছে, তাহলে আগের সংখ্যাটা কত ভাই?
97, এর আগে কত? 94, সরি 94 না তো বাবু, 93। তার আগে 91, এবং এখানে গেলে কত হয়ে যাবে? 99। 5টি সংখ্যা পরপর হয়ে গেল। বলছে বড় থেকে ছোট হিসেবে সাজালে চতুর্থ সংখ্যাটি কত? বড় থেকে ছোট হিসেবে সাজালে এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। 93 অ্যান্সার তো। বড় থেকে ছোট হিসাবে সাজালে চতুর্থ সংখ্যাটি কত? 1 2 3, ঠিকই আছে। 93 অ্যান্সার হবে। অপশন 93 হবে। দেখ, বলছে একটি ভগ্নাংশের লব ও হরের যোগফল বলছে 15। উভয় পদ থেকে 3 বাদ দিলে ভগ্নাংশটি হয়ে যায় কত? 4/5। মূল ভগ্নাংশটি কত? গেল। তো এখান থেকে আমাকে কি করতে হবে? এই অঙ্কের জন্য সবচেয়ে বেস্ট উপায় আমি কি বলেছি ভাই? সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে অপশন টেস্ট। এবং তুমি দেখেই বুঝতে পারছো অপশানে হবে না, অপশান বি হবে না, অপশান সি হবে না, তাহলে হবে একমাত্র অপশান ডি। কারণ তুমি যখন 7 আর 8কে নেবে, এখান থেকে তুমি 3 বাদ দিলে হয়ে যাবে কত? 4। এখান থেকে 3 বাদ দিলে হয়ে যাবে কত? 5। তাই জানতে চেয়েছে, তাহলে অপশান কি আনসার? কি হচ্ছে এটা? করো। যে 1440 টাকা তিনটি এমন ভাবে ঋণ নেওয়া হলো যাতে প্রথম ভাগের 2% হারে 3 বছরের সুদ, দ্বিতীয় ভাগের 3% হারে 4 বছরের সুদ এবং তৃতীয় ভাগের 4% হারে 5 বছরের সুদ সমান হয়। সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম টাকার পার্থক্য কত? সুদ সমান। কি সমান? সুদ সমান। এই সুদটা কত? তাহলে প্রথম ভাগের সুদটা 2%, 3 বছর, তাহলে মোট সুদ 6 টাকা। তারপরে 3%, 4 বছর, তাহলে কত হলো? 12 টাকা। তারপরটা কত বলছে? তৃতীয় ভাগের 4%, 5 বছর, তাহলে 20 টাকা। কাটাকাটি করলে 3, 6, 10, 2 দিয়ে কাটলাম। এটা ইন্টারেস্টের রেশিও, যে আলটিমেটলি আমি এখান থেকে পেলাম কি ভাই? যে ইন্টারেস্ট 1 ইস টু ইন্টারেস্ট 2 ইন্টু ইন্টারেস্ট 3 ইজ ইকুয়াল টু 3, 6, 10। এবং বারবার বারবার হাজারবার আমি এক কথা বলেছি যে আলটিমেটলি যখনই তোমাকে বলে ফেলবে সুদ সমান, তখনই তোমার ইন্টারেস্টের রেশিও যা হবে, প্রিন্সিপালের ভাই রেশিও হয়ে যাবে কি ঠিক তার উল্টো। অর্থাৎ 1/3, 1/6, 1/10। 3, 6, 10, এলসিএম কত? এলসিএম হচ্ছে 30। 30 দিয়ে গুণ করলে এখানে কত? 10। 30 দিয়ে গুণ করলে এখানে 5।
30 দিয়ে গুণ করলে এখানে 3। তাহলে আলটিমেটলি কি দেখতে পেলাম যে আলটিমেটলি টাকার রেশিও হচ্ছে 10:5:3 হলো। সবচেয়ে বেশি টাকা ও সবচেয়ে কম টাকার পার্থক্য কত? সবচেয়ে বেশি টাকা পেয়েছে প্রথম জন, সবচেয়ে কম টাকা পেয়েছে শেষ জন, পার্থক্য কত? 10 থেকে 3 বিয়োগ করলে 7, আর মোট টাকা বলেছে 1440। তাহলে আমার এখানে মোট টাকা হচ্ছে কি, একজন 10 টাকা, একজন 5 টাকা, একজন 3 টাকা, মানে পেয়েছে 18 টাকা। 18 মানেই 1440। ডিফারেন্সটা কত? 10 আর 3 7, 7 মানে কত? এটা কত গুণ বাবু? 80 গুণ, 80 হলে 560 টাকা। অপশন ডি 560 হবে কিন্তু তোমার একেবারেই সঠিক উত্তর। নেক্সট, 1 2 3 4 5 6 এইভাবে করতে 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 এটি একটি 72 অঙ্কের সংখ্যা, তাহলে শেষ দুটি অঙ্ক কত? এই এটা দেখি বেস্ট অ্যাপ্রোচ, যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই করতে করতে কি বলছে? 72 অঙ্কের সংখ্যা, তাই তো? তুমি কিভাবে করা শিখিয়েছিলাম এটা, যে একদম বেসিক, যে আলটিমেটলি প্রথমে কি করব, প্রথমে আমি এটাকে ভেঙে নেব। সবচেয়ে সহজ উপায়, যে 1 থেকে 9 পর্যন্ত দেখো আলটিমেটলি আমি টোটাল 9টা নাম্বার লিখেছি, এবং এই 9টা নাম্বার লেখার জন্যই আমার প্রয়োজন হয়ে গেছে 9টা ডিজিট। সমস্যাটা হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত 9টা ডিজিট বা 9টা অঙ্ক আমার চলে গেল, কিন্তু যখনই আবার দেখো এই শুরু হয়ে গেছে 10 থেকে, তখন কটা পড়ে আছে তাহলে? আর 72 মাইনাস 9, 63টা পড়ে আছে। কটা পড়ে আছে? 63টা পড়ে আছে। এবার তুমি ভালো করে খেয়াল করে দেখো, 10 থেকে যখন শুরু করছি প্রতিটা সংখ্যার ক্ষেত্রে 1 2 1 2 1 2 দুটো করে অঙ্ক লাগছে। দুটো করে অঙ্ক লাগছে একটা সংখ্যা লিখতে, যেহেতু 63কে 2 দিয়ে ভাগ করা যাবে না, আমি করলাম কি 62 প্লাস 1 একটাকে আমি তুলে রাখলাম, পরে নিয়ে আসবো। তাহলে 62 খানা অঙ্ক প্রয়োজন কটা সংখ্যা লেখার জন্য? 62/2, 31টা সংখ্যা লেখার জন্য। টোটাল 1 থেকে 9 পর্যন্ত 9টা নাম্বার, এবং শেষে আরো 31টা নাম্বার, টোটাল হয়ে গেছে 40টা নাম্বার। অর্থাৎ পরপর শুরু করলে আলটিমেটলি 1 2 3 4 5 6 এই করতে করতে শেষ কোথায় কি হবে? 39 40 এইভাবে গিয়ে শেষ হবে। 40-এ গিয়ে শেষ হতো কখন? হতো যদি আমাকে বলতো 71টা অঙ্কের সংখ্যা, কিন্তু আমাকে এখানে তো 72 বলেছে, আমার এক না এখনো হাতে আছে। 40-এর পরের সংখ্যাটা হচ্ছে আমার 41, কিন্তু যখনই আমি 40-এর পরের সংখ্যা 41 নিয়ে নেব, তখন তো 72টা হবে না, তখন হয়ে যাবে না 73টা। কারণ 40 অব্দি 62 খানা সংখ্যা আছে, এই যে 31 40, এই 40 অব্দি কটা? 71টা সংখ্যা আছে, তাই তো? সাথে যদি আমি 4 নিয়ে নিই, তাহলেই হয়ে যাচ্ছে কটা? 72টা। তাহলে আলটিমেটলি 41-এ শুধুমাত্র 4 নেব, এবং শেষের দুটো অঙ্ক হবে 04। অপশন সি। যে আবার বলছি, 1 থেকে 9 নাম্বার, 9টা ডিজিট, তাহলে বাকি পড়ে থাকছে কটা? 72 মাইনাস 9 63টা। 63টাকে আমি 72 প্লাস একে ভেঙে রাখলাম। দুটো সংখ্যা অঙ্ক প্রয়োজন একটা সংখ্যা লেখার জন্য, তাহলে 62টা সংখ্যা অঙ্ক প্রয়োজন 62/2, 31টা সংখ্যা লেখার জন্য। তাহলে 31 প্লাস 9 টোটাল 40টা সংখ্যা। আর যেহেতু 1 আমার এখানে ছিল, তাহলে 40-এ শেষ না হয়ে গিয়ে আমার শেষ হবে কোথায়? 41-এ গিয়ে। কিন্তু 41-এর 1 আমি নিতে পারবো না, কারণ 41-এর 1 নিলে আরো একটা বেড়ে যাবে। তাহলে আমার আলটিমেটলি 40-এ গিয়ে শেষ, এবং 41-এর শুরুতে অনলি 4, অর্থাৎ 40-এর 0 এবং 41-এর 4, শেষ দুটো হচ্ছে কোনটা?
0.04। 3 মিটার বাহু এবং 5 মিটার কর্ণ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? এ তো তুমি দেখেই বুঝতে পারছো 12 হবে। আয়তক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি? √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, বা আলটিমেটলি আমি এইটাই বলতে পারি যে কর্ণ স্কোয়ার ইজ ইকুয়াল টু লেন্থ স্কোয়ার প্লাস ব্রেডথ স্কোয়ার। ক্ষেত্রফল জানতে চাইছে, ক্ষেত্রফল মানে তো লেন্থ ইন্টু ব্রেডথ। যেখানে আমাকে একটা বাহু 3 বলেছে, একটা বাহু কত, তাহলে এটা দেখো তুমি আলটিমেটলি কর্ণ স্কোয়ার ইজ ইকুয়াল দৈর্ঘ্য স্কোয়ার প্রস্থ স্কোয়ার, যেখানে কর্ণ স্কোয়ার বলেছে 5, মানে কর্ণ আলটিমেটলি 5, তাহলে কর্ণ যদি 5 হয়ে যায় তাহলে 5 স্কোয়ার আলটিমেটলি কার কার? 4 স্কোয়ার, আর 3 স্কোয়ারের সাথে সমান। তাহলে একটা বাহু যদি 3 হয় অবভিয়াসলি আরেকটা বাহু হবে 4, তাহলে ক্ষেত্রফল কত হবে? 4 × 3 12। এখন আমরা তাড়াতাড়ি করবো, ঠিক আছে? এগুলো আর নতুন করে আমরা থিওরি শিখবো না, এখন এই থিওরি অনেকবার হয়ে গেছে, এখন প্র্যাকটিসের মতো করে করবো। বলো। 5% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কি করব? যে 5% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/20। 3 বছরে বলেছে তাহলে প্রিন্সিপাল কত? 20 মানে 20 × 20 × 20। এবার ছক বানাবো। ছক প্রত্যেককে শিখিয়েছি যে প্রথম বছর সুদ 1/20, মানে এখানে 400, এখানে 400, এখানে 400। সেকেন্ড বছর এই 400-র উপর আবার 1/20 পরে এখানে 20, এই 400-র উপর 1/20 পরে তৃতীয় বছর 20, এই 400-র উপর আবার 1/20 পরে এখানে 20, এই 20-র উপর 1/20 পরে আবার 1। এই ছক বানানো প্রত্যেকবারই শিখিয়েছি, বারবার শিখিয়েছি, তাই তো। যে আলটিমেটলি কি প্রথমে 1/20, এখানে প্রত্যেকটার সাথে 1/20 ভাগ করে এসছে কত? 400। আমি বারবারই বলেছি যে প্রথম লাইনের অর্থ কি? প্রথম লাইনটা হচ্ছে পুরোটাই সিম্পল ইন্টারেস্ট এবং পুরোটা ধরে ফেলি কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে পার্থক্য কোনটা? সিম্পল ইন্টারেস্ট দেখো 400 400 400 1200, এই 1200 তো কম্পাউন্ডেও আছে। পার্থক্য কি ক্রিয়েট করছে? এই যে এই 20 20 40 20 60 আর 61। তাহলে আমার পার্থক্য হচ্ছে 61, 61 মানেই কত? এখানে বলেছে পার্থক্য 122, আসল কত? 8000, 8000 মানে কত? দেখো দ্বিগুণ আছে, দ্বিগুণ করলে কত হয়ে যাবে? 16,000, অপশন সি। নতুন করে এগুলো কিন্তু বলার কিছু নেই আর, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে যে তোমরা যারা যারা অনেকে এখন নতুন আমাদের কিসে দেখছো, নতুন দেখতে পাচ্ছ কিন্তু আমাদের ক্লাস দেখবে আজকে, হয়তো যারা নতুন দেখছো বা দেখবে তারা কিন্তু অনেক জায়গাতে অনেক কিছু তাদের বুঝতে সমস্যা হবে, কিন্তু যারা অবভিয়াসলি পড়ে এসছে তাদের কিন্তু কোনো জায়গাতে কোনো সমস্যা হবে না, কারণ তাদের কিন্তু সেভাবেই শেখানো হয়েছে। তাই তোমরা যারা মনে করছো যে না, ইউটিউব ক্লাস তো আমি দেখলাম, অফলাইনেও ক্লাস অনলাইনেও ক্লাস করলাম, আমার একটু অফলাইনটারও প্রয়োজন আছে, তাই তোমরা দেখতেই পাচ্ছ, তুমি যেখানেই থাকো না কেন তোমার কিন্তু এলাকার পাশে কোথাও না কোথাও এসডিএসসি এর একটা ব্রাঞ্চ রয়েছে, যে কল্যাণী, বেলঘড়িয়া, রানাঘাট, আরংঘাটা, বনগাঁ, দত্তফুলিয়া, হেলেঞ্চা এবং বগুড়া, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ব্রাঞ্চ আমার রয়েছে। তাই বলবো সময় নষ্ট না করে, এখনো সময় আছে, সামনে অনেক পরীক্ষা আছে, তোমার যেখানে দরকার সেই ব্যাচ কিন্তু তোমরা আমাদের সাথে জয়েন করে নিতে পারো, ঠিক আছে? আর প্রত্যেকটাই তোমাদের স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ, 7980143718 বা 9088969137। তুমি যে কোনো একটা নাম্বারে ফোন করে কিন্তু তোমার যে জায়গায় যে ব্যাচ প্রয়োজন তুমি কিন্তু সেই জায়গায় সেই ব্যাচটা আমাদের নিয়ে নিতে পারো এবং আমাদের সাথে, আমাদের এসডিএসসি পরিবারের সাথে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। চলো নেক্সট করো। 2 মিনিটের একটা ব্রেক, 5 মিনিটের একটা ব্রেক নিচ্ছি আমরা। দেখো
এইটার ক্ষেত্রে 40টা ইনিংসে বলছে রান 50, গড় রান 50, দুটো তার সর্বোচ্চ রান এবং সর্বনিচ্চ রানের চেয়ে বলেছে 172 বেশি, যেখান থেকে আমি বুঝতেই পারছি যে হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট যে রানটা তার রয়েছে সেটা ভাই আর কিছুই নয়, সেটা হচ্ছে কত, 172। যে হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট যখন আমি করছি সেটা হচ্ছে কত ভাই, 172। এবার খুব ভালো করে বলি যে 40টা ইনিংসের গড় রান 50 মানে আমি বলতেই পারি সেই যে ব্যক্তি সে প্রতি ইনিংসেই ভাই 50টা করে রান করে ফেলেছে, তাই তো। তার মানে দুটো ইনিংস বেরিয়ে যাওয়া মানেই হচ্ছে 50 প্লাস 50 100 বেরিয়ে গেছে। এবার শুধু যদি 100 বেরিয়ে যেত তাহলে তো কোনো সমস্যাই ছিল না, গড় আগে যা ছিল তাই থাকতো। কিন্তু আমি দেখতে পাচ্ছি গড়টা কমে গেছে। কেন কমে গেছে? কারণ তারা শুধুমাত্র 100 রান করেনি দুটো ইনিংসে, বা সে শুধুমাত্র এই দুটো ইনিংস মিলিয়ে 100 করে, তার থেকে একটু বেশি করেছে, তাই তো, যার ফলে আলটিমেটলি গড়টা কমে গেছে। তাহলে আলটিমেটলি কত বেশি করেছে, সে যখন বেরিয়ে গেছে বা সেই দুটো রান যখন বেরিয়ে গেছে, 34টা ইনিংসে তার গড় রান হয়ে গেছে 48, অর্থাৎ গড় প্রতি ইনিংসে 2 করে কমে গেছে। আর এরকম কমে গেছে আমার 38টা ইনিংসে। তাহলে 38 ইন্টু 2 মানে 76 কমে গেছে। তাহলে অর্থাৎ তারা 100 তো মিনিমাম নিয়ে গেছে, তার সাথে এক্সট্রা একটা 76 নিয়ে বেরিয়ে গেছে, অর্থাৎ যোগ করলে কত চলে আসে, 176। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাইয়েস্ট প্লাস লোয়েস্ট ইকুয়াল টু 176 এবং হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট বলছে 172। তাহলে এখান থেকে কি আমি বার করতে পারবো না যে এখান থেকে এল এল কেটে 2 হাইয়েস্ট ইকুয়াল টু কত? তাহলে অনলি হাইয়েস্ট কত? অপশন। থ্যাংক ইউ, ভেরি গুড। বলছে 7 সেমি অন্তর ব্যাস বিশিষ্ট একটি চোঙাকৃতি পাইপ দিয়ে প্রতি ঘন্টায় 36 কিলোমিটার কিমি পার হারে জল প্রবাহিত হচ্ছে। ওই পাইপের জল দিয়ে 1 মিটার উচ্চতা ও 35 সেন্টিমিটার ভূমির ব্যাসার্ধ বিশিষ্ট চৌনা আকৃতির এই ট্যাঙ্ক ভর্তি করতে কত সময় লাগে? সবার ফার্স্টে যে কাজটা করতে হবে, ঘন্টাটাকে আমি আগে মিনিটে নিই। যে 36 কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে আনতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। তাই করলে আমি এখান থেকে পাচ্ছি দেখো 10 মিটার পার সেকেন্ড, কিন্তু প্রতিটাই আমার সেন্টিমিটারে আছে। তাহলে আলটিমেটলি মিটার পার সেকেন্ড মানে 1000 সেন্টিমিটার পার সেকেন্ড। অর্থাৎ ওই যে চোঙাকৃতি পাইপ আছে, প্রতি সেকেন্ডে 1000 সেন্টিমিটার জল বেরিয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি ওই পাইপ থেকে মানে ওই পাইপ থেকে কি হচ্ছে, প্রতি সেকেন্ডে 1000 সেন্টিমিটার স্পিডের হারে জল প্রবাহিত হচ্ছে। এবার তোমাকে যদি বলা হয় যে না, তাহলে ওই আলটিমেটলি ওই পাইপ থেকে প্রতি সেকেন্ডে কতটা জল প্রবাহিত হচ্ছে, তুমি বলবে স্যার ওই পাইপের মধ্যে যে আয়তনটা রয়েছে সেই আয়তনের থেকে যেটুকু জল বেরোচ্ছে সেটাই না প্রতি সেকেন্ডে বেরোচ্ছে, সেইটুকু পাইপের আয়তন কত? পাইপের ব্যাস বলেছে 7.5, তাহলে আয়তন কত হবে? আমি কি জানি চোঙের আয়তন কি, পাই আর স্কোয়ার এইচ, মানে পাই আর স্কোয়ার মানে কি ভাই, 7/2 মানে 3.5, 3.5 ইন্টু 3.5। আর এইচ কত বলেছে, 1000 সেন্টিমিটার। ঠিক আছে, বলছি ওই যে ট্যাঙ্কটা, ওই ট্যাঙ্কটা ভর্তি করতে কতক্ষণ সময় লাগে? ট্যাঙ্কটা ভর্তি করতে কতক্ষণ সময় লাগে, যদি আলটিমেটলি ওই পাইপ থেকে প্রতি সেকেন্ডে এতটা করে জল বেরোচ্ছে, তাহলে আলটিমেটলি কতক্ষণে পাইপটা ভরবে? অবশ্যই আজকে যদি আমি ট্যাঙ্কটার আয়তন বার করতে পারি বাই প্রতি সেকেন্ডে যেটুকু জল বেরোচ্ছে, ট্যাঙ্কের আয়তন কত? ট্যাঙ্কের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, সেক্ষেত্রেও সেম। চোঙ যেহেতু, তাহলে পাই মানে কি, পায়ের মতো কি রাখলাম, আর স্কোয়ার মানে কি 35 ইন্টু 35, আর এইচ মানে কি ইন্টু 1 মিটার বলেছে, 1 মিটার মানে 100 সেন্টিমিটার। এবার কি, যে না এইটুকু জল, এইটুকু জল ভরতে সময় লাগছে কি তো ভাই, 1 সেকেন্ড। তাহলে এতটা জল ভরতে সময় লাগছে 1 সেকেন্ড, তাহলে এতটা ভরতে কতক্ষণ সময় লাগবে, এইটা বা ওই সেকেন্ড। পাই ইন্টু 3.5 ইন্টু 3.5 ইন্টু, কাটাকাটি করি, এই জন্য পাই রেখেছিলাম যেহেতু কেটে যান, এখান থেকে কাটলে বাবু 10।
3.5কে যদি 35 দিয়ে কাটি তবে ওপরে 10, একে কাটলে ওপরে 10, একে কাটলে 10, একে কাটলে 10 কেটে আলটিমেটলি পড়ে থাকছে কি 10 সেকেন্ড, অর্থাৎ 10 সেকেন্ড সময় লাগবে। অপশন বলছে 3জন অংশীদারি কোনো ব্যবসায়ীতে নিয়োজিত মূলধনের অনুপাত হচ্ছে 5:6:4 এবং তাদের নিয়োজিত সময়ের অনুপাত 3:5:6, তাদের লাভ্যাংশের অনুপাত। আর আমরা কি জানি যে সময় এবং মূলধন যদি আমাকে দিয়ে দেয় লাভ্যাংশের অনুপাত কত, অবশ্যই মূলধনের অনুপাত ইন্টু সময়ের অনুপাত, তাহলে লাভ্যাংশ কত হবে? প্রথম ক্ষেত্রে 5 টাকা দিয়েছে 2 ইউনিট সময়ের জন্য, পরে 6 টাকা দিয়েছে 5 ইউনিট সময়ের জন্য, আবার 4 টাকা দিয়েছে 6 ইউনিট সময়ের জন্য। 10:30:24 বা 5:15:5। বলছে দুটি পাইপ এক্স এবং ওয়াই 24 ঘন্টা এবং 32 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। যদি উভয় পাইপ একসাথে খোলা হয় তবে প্রথম পাইপটি কোন সময় বন্ধ করতে হবে যে ট্যাঙ্কটি পূরণ করতে 16 ঘন্টা সময় লাগতে পারে? তাহলে দেখো, এক্স হচ্ছে প্রথম পাইপ, ওয়াই হচ্ছে সেকেন্ড পাইপ, একটা 24 ঘন্টায় ভরে, একটা 32 ঘন্টায় ভরে। 24 আর 32 এলসিএম করলে ভাই কত হবে? 96। তার মানে এখানে 4 বার, এখানে হলো টোটাল ওয়ার্ক 96টা, তাই তো? তার মধ্যে টোটাল জল ভরতে হবে 96 ইউনিট, যার মধ্যে এক্স ভরে প্রতি ঘন্টায় 4 ইউনিট, ওয়াই ভরে প্রতি ঘন্টায় 3। বলছে উভয় পাইপ একসাথে খোলা হলো তবে প্রথম পাইপটি কোন সময় বন্ধ করতে হবে এই সম্পূর্ণ ট্যাঙ্কটি 16 ঘন্টা চলবে। 16 ঘন্টা সময়, সম্পূর্ণ ট্যাঙ্কটি পূরণ করতে 16 ঘন্টা সময় লাগে। তার মানে প্রথম পাইপ বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে 16 ঘন্টা, এই 16 ঘন্টা একমাত্র কাজ করেছে কে? টানা কাজ করে ফেলেছে সেকেন্ড পাইপটা, পাইপ ওয়াই। এই 16 ঘন্টায় পাইপ ওয়াই কতটা করে জল ভরেছে? প্রতি ঘন্টায় ভরে 3টে, চলে 16 ঘন্টায় পুরো 3 × 16 = 48। এই 48টা জল 16 ঘন্টায় একা ভরে ফেলেছে, তাই তো? যেখানে বিয়ের কোনো ভূমিকা নেই। তাহলে বাকি পড়ে আছে কত? 96 - 48। 48টা জল, যেই 48টা জল আলটিমেটলি কে করেছে? যে আলটিমেটলি এক্স একা ভরেছে, তাই তো? কারণ এখানে তো 16 ঘন্টা একা ওয়াই কাজ করে ফেলেছে, বাকি কাজটা অবশ্যই এক্স কে একাই করতে হয়েছে। তাহলে এক্স 4টে করে জল ভরছে 1 ঘন্টায়, তাহলে 48টা জল ভরবে। 48/4, 12 ঘন্টা। অর্থাৎ 12 ঘন্টা এক্স কাজ করেছে, তারপর বন্ধ হয়ে গেছে। তাহলে 12 ঘন্টা পর এক্স কে বন্ধ করা হয়েছে। বলছে একটি বৈদ্যুতিক যন্ত্র প্রতি 64 সেকেন্ড অন্তর আওয়াজ করে এবং অপর একটি যন্ত্র প্রতি 52 সেকেন্ড অন্তর আওয়াজ করে। তারা একসাথে সকাল 10টায় আওয়াজ করলে পুনরায় আবার কখন আওয়াজ করবে? হ্যালো হ্যালো। তো এইটা কিভাবে করতে হবে? না, এইটা করতে হবে হচ্ছে আলটিমেটলি এলসিএম করে, তাই তো? যে আমরা বারবারই বলেছি যে বৈদ্যুতিক যন্ত্র হোক, সিগন্যাল হোক আর ঘন্টা হোক, যদি আমাকে যত সেকেন্ড পর পর বলে দেয় তাহলে আলটিমেটলি কি করতে হবে? যে সেকেন্ড বা যে সময়টা বলে দেবে সেই সময়টার আমাকে করে ফেলতে হবে কি? সেই সময়টার করে ফেলতে হবে আমাকে এলসিএম, তাই তো? তো করো, 64 আর 62 এলসিএম কত?
তাহলে 64 মানে আমি কি জানি? তাই তো। তাহলে এলসিএম করলে আলটিমেটলি কত পাবো আমি এখান থেকে? যে 32 31 ইন্টু 2। 32 31 ইন্টু 2 করলে কত হবে? 1994 সেকেন্ড, 1964 সেকেন্ড। ঠিক আছে, 1964 সেকেন্ড। 1964 সেকেন্ড, তার মানে কত ঘন্টা আমাকে এবার বার করতে হবে এটা মানে। তো কত ঘন্টা কি করে পাবো? এত সেকেন্ড মানে কত ঘন্টা? ঘন্টা না মিনিট? 22 8 করে মিনিটেই করে নাও। আচ্ছা, 1984 এটা আমরা কি থেকে শর্টে করতে পারি ইসে ছাড়া? মানে এইভাবে করলে আমাদের পরীক্ষা হলে জিনিসটা অনেকটা বড় হয়ে যাবে, তাই তো? আমাদেরকে এটা একটু শর্টে ভাবতে হবে, যে আলটিমেটলি আরো শর্টে কি করে করা যায়, যে এলসিএমটা আরো শর্টে কিভাবে হবে। মানে 60 সেকেন্ড। এবার এখানে আমাকে কি বলছে, এখানে আমার টাইমটা এবার কি দেখি 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 30 মিনিট। ঠিক আছে, 30 মিনিট মানে আলটিমেটলি কতক্ষণ? 10টায় বাজে মানে কত মিনিট? 30 মিনিট মানে কত সেকেন্ড? 30 × 60 1800 সেকেন্ড, তাই তো? 59, 59 × 60 হচ্ছে না। 31 × 60 করলে কত হচ্ছে? 1860। আর এখানে তো 1 ঘন্টা আছে, তাহলে এটা কোনটা অ্যান্সার হবে? আচ্ছা, এই অনুযায়ী কিন্তু এখানে অপশন ভুল আছে, ঠিক আছে? যত সম্ভব আমার যেটা মনে হচ্ছে যে সেটা সেকেন্ড 67 না হয়ে এটা 60 সেকেন্ড হলে হয়তো অ্যান্সারটা আমার হতো। তবে হয়তো 60 এবং এর অপশানে আমার এটা করলে 60 এবং 62 যদি আমি এলসিএম করি তবে হতো অ্যান্সারটা 1860। ঠিক আছে, তো অঙ্কটা একটু ভুল আছে। এটা 60 সেকেন্ড করলে অ্যান্সার হবে কি অপশন সি। ঠিক আছে, এই জন্য ভুল হয়েছে। ঠিক আছে, এই জায়গাটা একটু বুঝতে হবে যে অঙ্কটা একটু ভুল আছে। তারপরটা পি ইজুকাল টু 99, তবে পি ইন্টু পি স্কোয়ার প্লাস 3p প্লাস 3 ইজুকাল টু হোয়াট? তাহলে আমি এটাকে ভেঙে নিই, যে পি এর কিউব প্লাস 3p² প্লাস 3p ইজুকাল টু হোয়াট? বাট এটা দেখে তোমার কি কিছু মনে পড়ছে? অবশ্যই তোমার মনে পড়ার কথা এটা দেখে। এ প্লাস বি কিউবের ফর্মুলার কথা, যে বলছে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। অনেকটা না এরকম ভাবেই আছে, যে এ কিউ প্লাস 3 × a² বিটা নেই, এখানেও সেম বিটা নেই। আর অবশ্যই তুমি এটা দেখে বুঝতে পারছো যে বি অবশ্যই আছে, কিন্তু সেটা একের আকারে গুণ আকারে আছে, অর্থাৎ প্রতিটার সাথে একটা 1 গুণ আছে, তো তবেই তো সেটা বি হয়ে যাচ্ছে। তাই আমি আলটিমেটলি সূত্র কমপ্লিট করার জন্য একটা 1 এর কিউব ধার নিলাম, এবং যেই 1 এর কিউব ধার নিয়েছি বলে একে সরিয়ে দেওয়ার জন্য একটা -1 এর কিউব নিলাম। এটা আমরা প্রত্যেকেই করতে পারি, যে আমি একটা 1 ধার নিলাম, কোথা থেকে নেব? নেওয়া তো যাবে না। তাই জন্য একটা +1 নিলে অবশ্যই তার সাথে একটা -1 নিতে হবে, তাহলে তো +1 -1 কেটে 0 পড়ে থাকে, তাই তো কিছু নেওয়া হলো না আমার। তবে এখানে একটা সূত্র কমপ্লিট হয়ে গেল। কি সূত্র না স্যার? যে না p+1 তার হোল কিউব -1। পি এর মান কত স্যার? পি এর মান 99 + 1 100 এর কিউব -1। 100 এর কিউব করলে 1 2 3 4 5 6 -1।
1 2 3 4 5 6। চলো অপশন ডি। বলছে এ বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। একটি খালি চৌবাচ্চা বি নল দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে এ নলে তার থেকে 15 মিনিট কম সময় লাগে। একত্রে ওই দুটি নল দ্বারা খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হতে কত সময় লাগবে? একদম বেসিক, যে এখানে এ, এটা বি, এফিসিয়েন্সি 3 গুণ মানে 3:1 যদি এফিসিয়েন্সি রেশিও হয়, তাহলে প্রত্যেকেই জানি যে এফিসিয়েন্সি রেশিও যা হবে দিনের রেশিও হবে ঠিক তার উল্টো 1:3। তাহলে এখানে এলসিএম করলে কত হয়ে যাবে? 3। তাহলে যদি একসাথে কাজ করে কতক্ষণ লাগবে? টোটাল কাজটা হচ্ছে 3, দুজন মিলে করবে কি 4, 3/4 দিন লাগবে বা 4 মিনিট লাগবে আর যদি একসাথে কাজটা করে। তাই তো এই হিসেবে তাই আসছে আমার, যে কি এফিসিয়েন্সি রেশিও 3:1 মানে এর 3 হলে এর 1 হলে তার ডেজ হয়ে যাবে উল্টো 1 আর 3 হয়ে যাবে। তাহলে এলসিএম করলে 3, ওখানে দেখো 3, এখানে একইভাবেই আসছে। আর তোমাকে যদি বলা যে কত সময় লাগবে একসাথে কাজ করলে এই হিসেবে, তাহলে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি মানে 3/4 মিনিট লাগার কথা। এবার দেখো এ 1 মিনিটে ভরে ফেলছে আর এ ভরে ফেলছে ক মিনিটে? এ ভরে ফেলছে হচ্ছে 3 মিনিট। তাহলে আলটিমেটলি এ নলে তার থেকে কি বলছে 15 মিনিট কম সময় লাগে। কত মিনিট কম সময় লাগে? 15 মিনিট কম সময় লাগে। তো আমরা বলছি দেখো এ যদি 1 মিনিটে ভরে, এ ভরছে 3 মিনিটে, সময় লাগছে কত মিনিট? সময় লাগছে 2 মিনিট। কম লাগছে ক মিনিট? 2 মিনিট। আমরা বলছি 2, সেটাই বলছে কত? সেটাই বলছে 15। তাই তো জানতে চাইছে কি ভাই 3/4 একসাথে কাজ করলে কতক্ষণে করবে? 3/4 মিনিটে করবে। 3/4 মানে কত? 15/2 ইন্টু 3/4, 45/8 আছে অপশানে। 45 অপশানে নেই। অপশনে তো 45/2 নেই, মানে এইটাও একটু অপশানে ক্যালকুলেশনে ভুল আছে। (45/8) অপশান তো নেই। কি করব? একটা কাজ করে দাও, তাহলে এটাকে আমরা করে ফেলি 16 মিনিট, তাহলে যদি কাজের কাজ হয়। ঠিক আছে, তাই যদি হয় তাহলে একটু কাটাকাটি দেখি এবার কি অ্যান্সার আসে আমাদের, দেখি আসে কিনা। যে আমরা বলছি 2 মিনিট কম লাগে, সেটাই এখানে বলছে কত? 16 মিনিট কম লাগে। তাহলে এদের ভরতে লাগবে 3/4, 3/4 মানে কত? 16 ইন্টু 3/4 ইন্টু হাফ। এবার হয়তো হলেও হতে পারে, এখানে 4, এখানে 2, 6 মিনিট। অপশন ডি। তাহলে 16 হবে, 15 না হয় 16 মিনিট করে দাও ওটা। নেক্সট বলছে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য 16.2-3% বাড়ে, কিন্তু প্রস্থ 14.2-7% কমে। ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? কি পরিবর্তন হবে দেখি। তো প্রথমে দৈর্ঘ্য 16.2-3% বলেছে কি বেড়ে গেছে, মানে লেন্থ, ব্রেথ এবং এরিয়া। তাই লেন্থ যদি আগে 6 থাকে এখন 7 হয়ে গেছে, এবং প্রস্থ বলছে 14.2-7% কমে গেছে। তার মানে 1/7, অর্থাৎ ব্রেথ যদি আগে 7 থাকতো এখন 6। আর এরিয়া মানে কি লেন্থ ইন্টু ব্রেথ, তাহলে আগে এরিয়া ছিল 6×7 42, এখন এরিয়া কত? 42। তার মানে কি অপশন ডি, কোনো পরিবর্তন ঘটেনি, কোনোটি নয়। নেক্সট বলছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 14 সেন্টিমিটার। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্রফলের সমান। আয়তক্ষেত্রটির তো প্রস্থ 22 সেন্টিমিটার হলে দৈর্ঘ্য কত?
তাহলে এটা আমি বারবারই শিখিয়েছি, তোমাদের আবারও বলে দিচ্ছি, যেটা মনে রেখে দেবে যে 7 সেন্টিমিটার যদি হয়ে যায় ব্যাসার্ধ, তাহলে না ভাই তোমার আলটিমেটলি পেরিমিটার বা পরিসীমাটা কত হবে? 44। এবং এরিয়া কত হবে? 154। এবং যখনই তোমার এই 7 সেন্টিমিটারটা হয়ে যাবে 14 সেন্টিমিটার, তখনই তোমার পেরিমিটার হয়ে যাবে 88 এবং তোমার এরিয়া হয়ে যাবে 616। এইটা বলেছিলাম যে সবসময় মুখস্থ রাখতে, কারণ এটা পরীক্ষায় লাগবে, এইটুকু মুখস্থ রাখা যায়। তার মানে যে ব্যাসার্ধ, বৃত্তটির ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, সেই বৃত্তের ক্ষেত্রফল 616, তাই তো? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 616। যেখানে প্রস্থ বলেছে 22, দৈর্ঘ্য আমি জানি না, তাহলে 22 ইন্টু দৈর্ঘ্য ইজুকাল টু 616, তাই তো হওয়ার কথা। তাহলে এল ইজুকাল টু কত? 616/22, 28, অপশন সি। বার্ষিক 10% সুদের হারে 2800 টাকার 18 মাসের চক্রবৃদ্ধি সুদ কত? বার্ষিক 10% হারে 18 মাসের বলেছে, তার মানে 18 মাস মানে কি? 1 ইয়ার 6 মান্থস। তাহলে প্রথম বছর 10% মানে 10 টাকা সুদ পেয়েছে, পরের 6 মাসে কি পেয়েছে? 10 টাকা তো সুদ পায়নি, অর্ধেক পেয়েছে, কারণ বার্ষিক পাচ্ছে 10%, 6 মাসে পাবে কত টাকা? অবশ্যই 5 টাকা। কিন্তু এই 5 টাকা তো সুদ পাচ্ছেই, কিন্তু চক্রবৃদ্ধি মানে না সুদের ওপর সুদ। তবে এই যে 10 টাকা ছিল, এর উপরও না একটা 5% কাজ করবে। কেন স্যার 5%? কারণ যখনই হয়ে গেছে 18 মাস, তখন তো সুদের হার 10 নেই, তখন সুদের হার কত হয়ে গেছে? তখন সুদের হার হয়ে গেছে না যে 12 মাসে যদি আজকে 10 টাকা সুদ দেয়, তাহলে 6 মাসে কত দেবে? 18 মাস মানে কি, যে 12 মাস প্লাস 6 মাস, তাহলে 6 মাসে দেবে 5 টাকা। তখন না সুদের হার 5% হয়ে গেছে। তাই 10-এর 5% কত? 0.5। অর্থাৎ টোটাল সুদ পাওয়া গেছে 10 প্লাস 5 15 প্লাস 0.5 মানে 15.5, এটা গেছে টোটাল সুদ। আর টোটাল প্রিন্সিপাল কত? 28,000। তো 100 মানেই কত বলেছে ভাই? 100 মানেই বলে ফেলেছে আমাকে 2800। আমাকে জানতে যে সুদ কত, 15.5 মানে কত? তাহলে 280/5 কত হবে? 330। কোথায় আছে? অপশন। কাটাকাটি করে দেখো, তাই আসবে। কারণ তুমি যদি এখান থেকে ডিটেলস সাম করো, তবেও তুমি এখান থেকে কি পাচ্ছ দেখো। তুমি ডিটেলস সাম করতে পারো যে 8 আর 2 যোগ করলে কত হচ্ছে? 10, 10 মানে 1, আর এখানে 5 আর 1, 5 5 10 আর 1 11। তাহলে 11 ইন্টু 1 মানে 11, 11 মানে 1 আর 1 যোগ করলে কত হচ্ছে? 2। এখানেও তাই, 4 4 8, 8 আর 3 11, 11 মানে 2। তো এটা অ্যান্সার। ডিটেলস সাম ইউজ করতে পারো বাবু। কাটাকাটি দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে, মুখে মুখে। যে 15 ইন্টু প্রথমে তুমি করলে 20 মানে 300, 15 ইন্টু 8 করলে কত হচ্ছে? 420। তাহলে হয়ে গেল 420, আর এদিকে 0.5, 24-এর 0.5 মানে কত? 14। তাহলে 420 প্লাস 14, 434। এইভাবেও করতে পারো। 87। সংখ্যাটি কি দ্বারা বিভাজ্য? 90 দ্বারা বিভাজ্য। কোন সংখ্যাটি বাবু? 6 5 3 1 5 3 2। এবার 90 মানে কি? 90 মানে না ভাই 9 × 10, তার মানে 9 এবং 10 উভয় দিয়েই ভাগ যেতে হবে। তাহলে অবশ্যই তোমার এইটুকু বুঝতে আর অপেক্ষা নেই যে বি এর মানটা 0 হবে, কারণ 90 দিয়ে ভাগ যেতে গেলে লাস্টে তো 0 থাকতে হবে। তাহলে খুঁজতে হবে এর মান। এবার এর মান কি করে পাবো? ওই যে 9-এর মাল্টিপল চেক করবো। 9-এর মাল্টিপল কি করে? যে সংখ্যাগুলোর অঙ্ক যোগ করব, যেখানে যেখানে 9 আসবে সেটা যোগ করব, এবং যোগ করে দেখবো যোগফল 9 দিয়ে ভাগ যাচ্ছে কি। বুঝে আমার লাভ নেই, আমি কি শিখিয়েছি যে যোগ করার দরকার নেই। তুমি কি করবে? যেখানে যেখানে 9 দেখতে পারবে সেখানে সেখানে তুমি কেটে দেবে। যেমন 6 আর 3 যোগ করলে কত হয়? 9। 5 আর 1 6, আর 3 যোগ করলে 9। তাহলে পড়ে থাকছে কে? 5 আর 2 7, 7 প্লাস 8। এবার 7 তো আর ভাই 9 দিয়ে ভাগ যায় না। তাহলে 9 দিয়ে ভাগ যেতে গেলে এর জায়গায় কত বসতে হবে? তুমি বলে স্যার আজকে এর জায়গায় যদি একটা 2 বসে যেত, তাহলে 7 আর 2 9 হয়ে যেত, আর 9 তো 9 দিয়ে ভাগ যায়।
আমরা অবশ্যই এর মান 2, তাহলে এর মান 2, বি এর মান 0, তাহলে আলটিমেটলি এ মাইনাস বি মানে 2 মাইনাস 1, 2 মাইনাস 0 প্লাস 2 ইন্টু 2 ইন্টু 0, তাহলে এখান থেকে আলটিমেটলি কত আসবে ভাই? 2, কারণ এখান থেকে 0ই আসবে। নেক্সট, দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত কত বলছে? 2:3, তবে তাদের আয়তনের অনুপাত কত? এটা না পারার কিছুই নেই, বারবার বলেছি যে আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই আর, তাই তো। তা যখনই এদের আমার আয়তন অনুপাত চাইছে তখন আবার আলটিমেটলি কি করছি? 4/3 পাই আর কি, আয়তন মানে কি? আয়তন অনুপাত চেয়েছে, অনুপাত মানে কি? এইটা ইস্টু এটা বা এটা বা এটা, তো এখান থেকে দেখো 4/3 পাই পাই ও কেটে যাবে, তাহলে আলটিমেটলি খালি পড়ে থাকছে আর। তাহলে আর এর রেশিও যদি 2:3 হয়, তাহলে আর কিউবের রেশিও কত হবে? আর কিউব করলে এখানে হয়ে যাবে 2 এর কিউব 8 আর 3 এর কিউব 27। আলটিমেটলি তোমাকে যখন এরকম ব্যাসার্ধ অনুপাত দিয়ে আয়তন বার করতে বলে বাকি কিছু বোঝে তোমার লাভ নেই, তুমি খালি কিউব করে দেবে 8:27, কারণ বাকিগুলো তো কেটেই যাবে। একজন ব্যক্তি 1500 টাকা 5,000 টাকা 2 বছরের জন্য বার্ষিক 4% সরল সুদের হারে ধার নিল। তৎক্ষণাৎ অপর এক ব্যক্তিকে এই টাকা 2 বছরের জন্য 6.14% হারে ধার দিল। লেনদেনে তার বার্ষিক লাভের পরিমাণ কত? কিছুই না। যে কি হয়েছে ভাই, প্রথম ব্যক্তিকে 4% সুদের হারে ধার দিয়েছে এবং সেকেন্ড ওই টাকাই ও কি করেছে, ও আবার 6.41% সুদের হারে ধার দিয়ে দিয়েছে। অর্থাৎ ব্যাপারটা ঘটেছে এরকম, সে টাকা নিয়েছে ধার একজনের কাছ থেকে ধরো, এবং সেই ধারটা নিয়েছে কি 4% সুদ, অর্থাৎ বছরে তাকে 4 টাকা একে আবার রিফান্ড করতে হবে। এবং এই ব্যক্তি আলটিমেটলি এই টাকাটা নিয়ে অপর এক ব্যক্তিকে 6.1/4% হারে কি দিয়ে দিচ্ছে? টাকাটা ধার দিয়ে দিচ্ছে। তার মানে আলটিমেটলি প্রতি বছর ব্যাপারটা ঘটছে, এই ব্যক্তি যে টাকাটা 6.14% ধার নিয়েছে সে একে দিচ্ছে, এবং সে এখান থেকে 4 টাকা দিয়ে ফেলছে যার থেকে ধার নিয়েছিল তাকে, এবং নিজের কাছে রেখে ফেলে দিচ্ছে কত? 2.14%, যেটা আলটিমেটলি বা আমি বলতে পারি কি 2.25% এটা নিজের কাছে রেখে দিচ্ছে, তাই তো। এটা তার প্রফিট, যে প্রতি বছরে সে 2.25 করে প্রফিট করছে, এরকম করে সে 2 বছর মানে আলটিমেটলি ইন্টু 2, অর্থাৎ 4.5% এটা করে ফেলেছে প্রফিট। এই প্রফিটটা কার ওপর করেছে? অবশ্যই আমি যে টাকাটা দিয়ে ফেলেছি তার উপরে। তাহলে 5,000-এর 4.5% করলে কত হচ্ছে বলতো? 225 টাকা। 225 টাকা, কিন্তু 225 অপশনে নেই। তাহলে কি বলেছে? আচ্ছা, লেনদেনে তার বার্ষিক লাভ। আচ্ছা, এইটা তো সে লাভ করেছে 2 বছরে, এখন 4.5% তো 2 বছরের লাভ, তাহলে 1 বছরে কত? বাই 2। অপশনে বলছে 150 মিটার একটি ট্রেন 150 মিটার দীর্ঘ একটি ট্রেন 500 মিটার একটি লম্বা ব্রিজকে 30 সেকেন্ডে অতিক্রম করে। 370 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে ট্রেনটি কত সময় অতিক্রম করবে? বাহ, ভালো কোশ্চেন। যখন একটা ট্রেন একটা ব্রিজকে অতিক্রম করছে, তার মানে সে নিজের দৈর্ঘ্য এবং ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। অর্থাৎ 30 সেকেন্ডে 500 মিটার যায়নি, তার সাথে নিজের দৈর্ঘ্য অর্থাৎ আরো 150 মিটার, অর্থাৎ গেছে হচ্ছে 650 মিটার। তাহলে 650 মিটার যাচ্ছে 30 সেকেন্ডে, তাকে যেতে হবে কত? 370 মিটারের লম্বা ব্রিজ অতিক্রম করবে। 370 মিটারের লম্বা ব্রিজ মানে কি?
বীজের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য 370 প্লাস 150 মানে 520। শূন্য শূন্য 13 দিয়ে কাটলে 5 13 65, 13 দিয়ে কাটলে 4 13 52, 5 দিয়ে কাটলে 5 6 30, 4 6 24, 24 সেকেন্ড অ্যান্সার হবে। বোঝা গেল? ট্রেনের অঙ্ক, ওটা বেশি অঙ্ক, সরল এসছে আমাদের, সরল। এই সরল আমরা মুখে মুখেই করবো। এবার প্রথমেই আমি কিসে বলেছিলাম যে বদমাশ রুলে করতে হবে। বদমাশ রুল কি বলছে, ফার্স্টে হয় ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। কিন্তু ব্র্যাকেটের আগে যদি মাথায় থাকে ভাই বার চিহ্ন, তাহলে বারের কাজ আগে হবে, তাহলে এইটুকু পোর্শনের কাজ আগে হবে। তাহলে এইটুকু পোর্শনের কাজ যদি আগে হয়, তুমি দেখেই বুঝতে পারছো বাবু যে আলটিমেটলি এইটা কি হয়ে যাবে, কেটে যাবে। পড়ে থাকবে কি 1/3 প্লাস 7/3, 7/3 প্লাস 1/3 করলে 8/3। এখান থেকে পেয়ে গেলাম কত, এইটুকু পোর্শন থেকে আমি পেয়ে গেলাম কত, এইটুকু পোর্শন থেকে আমি পেয়ে গেলাম 8/3। 8/3 প্লাস 1/3 করলে কত হয় বাবু, 9/3। 9/3 মানে কত হয়, খালি 3। তাহলে 5/2 মাইনাস 3 করলে কত হবে, মাইনাস হাফ বা 0.5। তাহলে অ্যান্সার কত হবে, আচ্ছা অ্যান্সার নেই, কেটে দাও অ্যান্সারগুলোকে এখানে। অ্যান্সার হয়েছে। নেক্সট আরেকটা সরল এসছে, চলো আমরা এটাও করি। কি বলছে, এই টাইপের অঙ্ক কোথা থেকে শুরু করতে হয়, নিচ থেকে। ঠান্ডাভাবে বুঝবে যে প্রথমে যদি আমি এইটুকু জায়গার কাজ আজকে করি, এইটুকু জায়গার কাজ করলে কি হবে, 1 প্লাস 1/2 মানে কি ভাই, 3/2। কিন্তু সমস্যাটা হচ্ছে 3/2টা কিভাবে আছে, 1/3/2। তার মানে এইটুকু পোর্শন যদি আমি নিয়ে নিই, তাহলে 1/3/2 মানে আর 3/2 নয়, সেটা এখন উল্টে গিয়ে কত হয়ে গেছে, সে এখন উল্টে গিয়ে হয়ে গেছে 2/3। অর্থাৎ এইটুকুর বদলে আমি লিখে ফেললাম এখানে কত, 2/3। আবার এখান থেকে যদি আমি 2/3টাকে যদি একের সাথে যোগ করি কত হবে দেখো, 3 একে 3, 5/3। অর্থাৎ এইটুকু পুরো পোর্শন যদি কাজ করি, তবে আমি পেলাম কত, 5/3। কিন্তু এই যে 5/3, এটা আছে 1/5/3, মানে 3/5 হয়ে গেছে। ঠিক আছে, কত হয়ে গেছে, 3/5 হয়ে গেছে, হয়ে গেল। তাহলে এখান থেকে চলে আসি ফ্রেশ জায়গায়। এবার লাস্টে তো কি, যে 1 প্লাস 1/3/5। তাহলে এখান থেকে করলে কত হচ্ছে দেখো, এইটুকু পোর্শন করলে তুমি পেয়ে যাবে হচ্ছে 8/5। আবার দেখো 1/8/5 মানে ব্যাপারটা উল্টে যাচ্ছে, তাহলে কত হয়ে গেছে, 5/8। তাহলে 1 প্লাস 5/8 করলে কত হচ্ছে বাবু, 13/8। এটা কার মান, এটা হচ্ছে আমার এক্স এর মান, যে 13/8। এবার আমি কি করব, কিচ্ছু না, এক্স এর জায়গায় মান বসিয়ে দেবো। কত বসাবো এক্স এর জায়গায়, 13/8 প্লাস 3/4। কাটাকাটি করলে এখানে কত পাবো, পড়ে থাকবে 4। তাহলে এখান থেকে যোগ করলে কত আসবে, 4, এখান থেকে 13, এখান থেকে 3, তাহলে 16/4 মানে হচ্ছে 4। অপশন বি, অপশন বি হবে কিন্তু আমাদের সঠিক সঠিক সঠিক, একেবারেই সঠিক উত্তর। এই কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে পারে, এটা কিন্তু ইম্পর্টেন্ট টাইপ অফ কোশ্চেন। নেক্সট, এই মাত্র একটা কয়েনের অঙ্ক করালাম, এটা নিজেরা করে নেবে, দিস ইজ ফর ইয়োর্স, হোম নিজেরা করবে। চলো এটা দেখে কি বলছি।
একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর তাঁবুতে 23 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য জমিতে 7 বর্গমিটার জায়গা লাগে। তাহলে আলটিমেটলি এবং 49 ঘনমিটার বাতাসের প্রয়োজন। তাঁবুর উচ্চতা কত? এবার ঘটনা হচ্ছে তাঁবুতে থাকতে পারে 23 জন লোক। 23 জন লোকের বেশি কিন্তু তাঁবুতে কোনোভাবেই থাকতে পারবে না, এবং প্রত্যেকেরই 7 বর্গমিটার করে জায়গা প্রয়োজন। তাহলে মোট জায়গা প্রয়োজন কত? 23 × 7। আমি বলতেই পারি যে শঙ্কুর ভিতরে 23 × 7 এই কজনে থাকার জন্যই জায়গা আছে। এবার লোক থাকবে কোথায়? অবশ্যই মাটিতে শুয়ে বসে বা দাঁড়িয়ে থাকবে, আকাশে তো ভেসে থাকবে না। তার মানে আমি বলতেই পারি যে এইটা যদি একটা শঙ্কু হয়ে থাকে, শঙ্কুর ভূমিটানা বৃত্ত, এই বৃত্তর মধ্যে আলটিমেটলি 23 জন লোক শুয়ে আছে এবং প্রত্যেকের 7 করে জায়গা প্রয়োজন। তাহলে আলটিমেটলি শঙ্কুর যে ভূমির যে ক্ষেত্রফল πr², এটা মানেই হচ্ছে 23 × 7। এবং বলছে 49 ঘনমিটার বাতাস প্রয়োজন। 49 ঘনমিটার বাতাসটা কোথায় রয়েছে? বাতাসটা রয়েছে এই জায়গায়, যে তাঁবুর ভিতরে, তাই তো, বাতাসে ভেসে বেড়াচ্ছে। অর্থাৎ 49 ঘনমিটার বাতাস প্রয়োজন। আমার এরকম 23 জন লোকই থাকতে পারে, অর্থাৎ টোটাল বাতাস রয়েছে 49 × 23। আর ভিতরে টোটাল এইটুকু বাতাস থাকা মানেই হচ্ছে তাঁবুর আয়তনটাই এটা, যে 1/3 πr², এটা যদি শঙ্কুর আয়তন হয় তার ভ্যালুই হচ্ছে কত? 49 × 23। যেখান থেকে দেখো πr² মান অলরেডি আমি জানি যে 23 × 7, একটা এইচ পড়ে থাকছে, আর এখান থেকে 49 × 23 পড়ে থাকছে। দেখো খুব ভালো করে 23 23 গেল কেটে, 7 7টা গেল 49, এইচ ইকুয়াল টু এই 3 7-এর সাথে গুণ হয়ে 21, অর্থাৎ হাইট কত? অপশন ডি 21। ভেরি গুড। নেক্সট, এইটাকে করে দিতে হবে। এইটা তো করে দিতে হবে না, যে এক্স এর 30%, ওয়াই এর 25% হলে এটা কত? ঠিক আছে, এটা নিজেরা পারবে। চলো, 30 কিমি/ঘন্টা বেগে গতিশীল 10 মিটার লম্বা একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে কত সেকেন্ডে অতিক্রম করবে? চলো, প্রথমেই নিয়ে চলে আসি 30 কিলোমিটারকে 5/18 দিয়ে গুণ করলে এখানে 9 দিয়ে কত দিয়ে কাটবো বাবু? এখানে বলো তো। 3 দিয়ে কাটি, 6 দিয়ে কাটি, সবচেয়ে ভালো। 5 6 30, 3 6 18, তাহলে 25/3 মিটার/সেকেন্ড। তার মানে ট্রেনটা 1 সেকেন্ডে যায় 25/3 মিটার, বা 3 সেকেন্ডে যায় 25 মিটার, তাই তো। তাহলে 25 মিটার যাচ্ছে 3 সেকেন্ডে। এবং এক ব্যক্তিকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, আর নিজের দৈর্ঘ্য 100 মিটার, তাহলে 100 মিটার যাবে কত সেকেন্ডে? 3 4 12 সেকেন্ডে। একদম বেসিক বাচ্চাদের অঙ্ক, ওইগুলোই পরীক্ষায় আসে। নেক্সট, বলছে একটি ব্যক্তি দুগ্ধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করলো, এবং ওই মিশ্রিত দুগ্ধ ক্রয় মূল্যের দরে বিক্রয় করে তার 20% লাভ হয়েছে। তবে প্রতি লিটার মিশ্রিত দুগ্ধে জল কত লিটার ছিল? এটা প্রত্যেকেই জানো, বারবারই করেছো, অ্যান্সার হবে 1/6। তবু যারা জানো না তারা কিভাবে করবে? যে তুমি ধরেই নাও বাবু যে আজকে 1 লিটার দুধের দাম 1 টাকা ক্রয় মূল্য বলেছে, তো তাহলে অবশ্যই 100 লিটার দুধের দাম 100 টাকা। এবার তুমি 100 না ধরে 200 300 400 যাই ধরতে পারো, অ্যান্সার তোমার একই আসবে, ঠিক আছে। এবার সেই ব্যক্তি ক্রয় মূল্যে বিক্রি করা মানে 100 লিটার দুধ 100 টাকায় বিক্রি করবে। কিন্তু সমস্যাটা হচ্ছে সে না আবার 20% লাভ করতে চাইছে। তাহলে অবশ্যই তাকে এই 100 টাকার মাল বিক্রি করে ফেলতে হবে কত টাকায়? 120 টাকায় বিক্রি করে ফেলতে হবে। কিন্তু এখানে যে কঠিন সমস্যার সম্মুখীন তুমি হবে সেটা হচ্ছে যে সে ব্যক্তি দুধ কিনে ফেলেছিল 100 লিটার, এবং যার দাম ছিল 100 টাকা, কিন্তু এখন সে সেই 100 টাকার মালটাই 120 টাকায় বিক্রি করছে। এবং যেহেতু সে বিক্রি করছে ক্রয় মূল্যের দরে, তবে অবশ্যই তাকে 120 টাকায় 120 লিটার দুধই বিক্রি করতে হয়েছিল, তাই তো। কিন্তু সে তো মার্কেট থেকে নিয়ে এসে 100 লিটার দুধ, তাহলে এক্সট্রা এই যে 20 লিটার, এটা কোথা থেকে আসলো? অবশ্যই এইটাই না জল মিশিয়েছে, তবেই তো 100 জায়গায় 120 লিটার সে বানাতে পারবে। তাহলে আলটিমেটলি 20 লিটার জল মিশিয়েছে। কার মধ্যে কার মধ্যে মিশিয়েছে? প্রতি লিটার মিশ্রিত দুগ্ধে, মানে 120 লিটারের মধ্যে, তাই তো।
করলে কত 1/6 লিটার। বোঝা গেল? নেক্সট, তাহলে কি বলছে যে একটি টেবিল ও একটি চেয়ারের দামের অনুপাত, আমরা খুব তাড়াতাড়ি করবো কারণ কারেন্টটা চলে গেছে, বেশিক্ষণ অন থাকতে পারবো না আমরা। তো কি হয়েছে, টেবিল এবং চেয়ার কত বলছে 5:7। তো কাজের সুবিধার্থে আমি এটাকে করে ফেললাম 50 এবং 70, যেহেতু আমাকে রেশিও বার করতে হবে, তাই তো। যেহেতু আমাকে কি 20% এবং 10% বার করতে বলেছে, এবং তোমরা প্রত্যেকেই জানো যে আলটিমেটলি বাবু যে আমি একটা রেশিওতে চেঞ্জেস আনতেই পারি যদি না আমার মেন রেশিওতে কোনো চেঞ্জেস আসে। যে 5:7 ছিল এবং 50:70 করলে আলটিমেটলি ঘুরে ফিরে এটা 5:7ই হবে। তো হলো। তো প্রথমে কি বলছে, টেবিলের দাম কি হয়েছে, টেবিলের দাম বেড়ে গেছে 20%। টেবিলের দাম 20% বাড়া মানে 50 টাকার থেকে 20% ইনক্রিজ মানে কত হয়ে গেছে, 60 হয়ে গেছে। এবং চেয়ারের দাম বেড়ে গেছে 10%, 70 থেকে 10% ইনক্রিজ মানে কত, 7 বেড়ে কত হয়ে গেছে 77। তাহলে এখন রেশিও কত, 60:77, অপশন সি। চলো নেক্সট, যে এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। কি শিখিয়েছিলাম, যে আলটিমেটলি গুণফলটা পূর্ণবর্গ আছে কি করে সম্ভব, একমাত্র একভাবেই সম্ভব, একটা ফর্মুলাতে, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, যেখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই দুটোকে ইউজ করে অন্তত পূর্ণবর্গ করার আগে আমি অন্তত স্কোয়ার তো আনতে পারি, তাই তো। তাহলে এইটা আছে আমার এই ফর্মে, যে 112 ইন্টু 108, এটা কোন ফর্মে আছে, এইটা এই ফর্মে আছে, তাই তো। এবার এটাকে খুব ভালোভাবে যদি এই ফর্মে আনতে যাই, তাহলে আমাকে এটাকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে প্রকাশ করতে হবে। সবচেয়ে সহজ উপায় কি, যে 112 প্লাস 108 করলে কত হয় 220, 220/2 করলে কত হয় 110। তার মানে এটা হচ্ছে 110 প্লাস 2 আর 110 মাইনাস 2। তাহলে এখান থেকে 110 স্কোয়ার পেয়ে গেলাম মাইনাস 2 স্কোয়ার পেয়ে গেলাম। এবার দেখো 110 স্কোয়ার এটা তো পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু এটাকে পূর্ণবর্গ হতে বাধা দিচ্ছে একমাত্র কে, এই -2 স্কোয়ারটা, বা এই -2 স্কোয়ার মানে 4। তাহলে এই 4কে যদি কোনোভাবে সরাতে পারি তাহলেই আমার কাজ হয়ে যাবে। তাহলে এই -4কে সরানোর জন্য আমাকে একটা +4 যদি নিয়ে আসতে পারি, তবেই তো -4 কেটে এইটুকু থেকে যাবে পূর্ণবর্গ। তাহলে কত করতে হবে, +4। এবং এইটা কি বলছে, একটি নৌকো স্রোতের প্রতিকূলে এবং একটি একটি নৌকো স্রোতের প্রতিকূলে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 8 ঘন্টা 48 মিনিট সময় নেয়, যেখানে স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে 4 ঘন্টা সময়। নৌকোর গতি ও স্রোতের গতির অনুপাত কত। এই অঙ্কটা এই মাত্র পড়িয়েছি আমি, ঠিক আছে, এই মাত্র, যে প্রতিকূল এবং অনুকূল যখন তখন বন্ধ হয়ে যাবে। যে 8 ঘন্টা 48 মিনিট মানে আমি কি সব কটাকে মিনিটে নিয়ে নিই, তাহলে 8 ঘন্টা মানে 480, 480 প্লাস 48 মানে হচ্ছে 528। তাহলে প্রতিকূলে সময় লাগছে 528, অনুকূলে সময় লাগে 4 ঘন্টা মানে 240। এটা কি টাইম, তাহলে স্পিড কত 240/528। এবার আলটিমেটলি এই দুটো কিভাবে এসছে, যে বি প্লাস এস ইজুকাল টু 528, বি মাইনাস এস ইজুকাল টু 240। তো এখান থেকে প্রত্যেকে বি এবং এস এর মানটা বার করতে পারবে, যার ফলে অ্যান্সার আসবে দেখবে 28। এটা বার করে নেবে নিজেরাই, ঠিক আছে। চলো, টোটাল আমাদের 50 টাকা অঙ্ক হয়ে গেল, ঠিক আছে। নেক্সট আবার নতুন একটা সেট নিয়ে দেখা হবে, ঠিক আছে। ততদিন এগুলো প্র্যাকটিস করতে থাকো খুব ভালোভাবে। কোনো রকম কোনো সমস্যা হলে নেক্সট ক্লাস আমরা যখন ডাইরেক্ট ফন্টে স্মার্ট বোর্ডে করবো, তখন সেই ক্লাস নিয়ে খুব ভালো করে আমরা আলোচনা করবো। চলো টাটা, এবং প্রত্যেককে শুভরাত্রি।